ঠিক আছে, আমরা শুরু করি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আবারও চলে আসছি আমাদের আজকে ক্লাসে। আজকে আমরা যে পদার্থের গঠন পড়তেছিলাম, আজকে দেখবো আমরা তার লেকচার 2, অর্থাৎ পদার্থের গঠনে আজকে হবে আমাদের লেকচার 2। তো গতদিন আমরা যেগুলা পড়তেছিলাম আশা করি সবাই বাসে একটু দেখছো, আমি বলছিলাম একটু দেখে আসলে বা বই থেকে একটু পড়ে নিলে আমি যেগুলো পড়াইছি সাথে সাথে কিন্তু সেগুলা তোমার মাথায় ঢুকে যাবে। তো আজকে আমরা আরো কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র দেখবো। আমরা গঠনগুলা সম্পর্কে জানছি, আজকে আমরা জানবো কিভাবে ইলেকট্রন গুলা বিন্যস্ত থাকে, পরমাণুতে কিভাবে ইলেকট্রন গুলা থাকে, এবং তার রিলেটেড বিভিন্ন রকম মডেল নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা একটু দেখে নিই। তো আজকের আলোচ্য বিষয়সমূহ আসলে কি কি হবে, আমরা কি কি জিনিস আজকে আসলে শিখবো। তো এটা খুবই জরুরি, এইভাবে সাম আপ করে পড়াটা খুবই জরুরি, কারণ আদারওয়াইজ তোমার আসলে দিন শেষে কি পড়লা না পড়লা সেগুলো কিন্তু খুঁজে পেতে কষ্ট হবে। তো যখন ভিডিওগুলো দেখবা তখন সাম আপটা থাকলে বা সামারিটা থাকলে তোমার যখন যেটা দরকার রিভিশন দেওয়া, তুমি সেখান থেকে দেখে নিতে পারবা। তো আজকে আমরা যেটা করব, আমরা বিভিন্ন ধরনের পরমাণু মডেল সম্পর্কে জানবো। তো প্রথমে সবাই আমার সাথে খাতা কলম নিয়ে বসো এবং খাতা কলমে লিখতে থাকো। আমরা আজকে জানবো হচ্ছে পরমাণু মডেল সম্পর্কে। এখন এই পরমাণু মডেলের মধ্যে আমরা দুই ধরনের মডেল সম্পর্কে জানবো, দুইটা বেসিক মডেল। একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল এবং আমরা জানবো হচ্ছে বোরের পরমাণু মডেল সম্পর্কে। দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। তো আমরা লিখবো একটা হচ্ছে রাদারফোর্ড মডেল, রাদারফোর্ডের মডেল, এবং আমরা এর সাথে জানবো হচ্ছে বোরের মডেল, বোরের মডেল, বোরের পরমাণু মডেল। ওকে, এই দুটো সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে আমাদের আজকের মডেলগুলো সম্পর্কে ধারণা। এরপর নেক্সট আমরা যে টপিকটা আসলে ডিসকাস করব, আমরা নেক্সটে জানবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, যে ইলেকট্রন গুলা কিভাবে বিন্যস্ত থাকে এবং তাদের কক্ষপথ। তো এখানে আমরা কি পাবো, কক্ষপথ এবং উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাবো। এখানে প্রথমে আমরা ধারণা পাবো কক্ষপথের ধারণা। 1 নম্বরে আমরা জানবো কক্ষপথ, এবং 2 নম্বরে আমরা জানবো হচ্ছে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা, উপশক্তি স্তর। তাই না? আমরা এই দুটো জিনিস সম্পর্কে আজকে জানবো, কক্ষপথ কি, উপশক্তি স্তর কি, এবং সেগুলো কিভাবে থাকে। তো আমরা দেখবো হচ্ছে পরমাণু মডেল। বলছিলাম যে পরমাণু দুইটা মডেল সম্পর্কে আমরা ধারণা লিখবো, একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেল। দুইটাই কিন্তু পরীক্ষায় আসে এবং দুইটার মধ্যে আবার তুলনা করতেও বলে। তো এই মডেলগুলোর মধ্যে আমরা কিন্তু আবার সীমাবদ্ধতা সম্পর্কেও জানবো, যে মডেলগুলোর সীমাবদ্ধতা কি। তো প্রথমে আমরা জানবো হচ্ছে রাদারফোর্ডের মডেল, তারপরে আমরা জানবো হচ্ছে বোরের মডেল। তো প্রথমে রাদারফোর্ড, এটার মধ্যে আমরা কি কি জানবো, এটা আসলে আগে হয়েছে। তো এটার মধ্যে আমরা জানবো হচ্ছে 1 নম্বর হচ্ছে মডেলের বিবরণ, মডেলের স্বীকার্য, স্বীকার্যগুলো আমরা জানবো, এটা পরীক্ষা আসে। এবং 2 নম্বরে এটাও ইম্পর্টেন্ট, সীমাবদ্ধতাগুলো তোমাকে জানতে হবে, যে কেন এই মডেল বাতিল হয়ে গেছে বা কেন এটা গ্রহণযোগ্য না। আমি একটু পরে প্রশ্নগুলো যখন সলভ করাবো মডেলগুলোর পরে, তখন আমরা বুঝতে পারবো যে কি কি জিনিস কিভাবে পড়তে হবে। সাথে আমাদের জানা লাগবে বোরের পরমাণু মডেল, বোর। তো এখানেও আমাদের কি কি জিনিস জানতে হবে, আমাদের সেম দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে তাদের মডেল, স্বীকার্য, এবং আরেকটা হচ্ছে সীমাবদ্ধতা সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, এই দুইটা মোটামুটি তোমাকে অবশ্যই মাথার মধ্যে ঢুকায় নিতে হবে, যে কোনটা কিভাবে আসছে, কোনটা কিভাবে কাজ করে। ওকে, এই যে দেখো বোরের মডেলের স্বীকার্য এবং সীমাবদ্ধতা সম্পর্কে আমরা জানবো। তা আমরা প্রথমে আসলে শুরু করবো হচ্ছে এই রাদারফোর্ডকে দিয়ে। আমরা রাদারফোর্ডটা শিখবো প্রথমে, তারপর আমরা আস্তে আস্তে বোরের মধ্যে চলে যাব। তো আসলে রাদারফোর্ড সাহেব আসলে কি বলছে আমরা একটু দেখি। রাদারফোর্ড পরমাণু মডেল আসলে আমাদেরকে কি শিখাইতেছে সেটা একটু দেখি। তো উনি মূলত বলছে যে পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে থাকে। তারা একটা কক্ষপথ বা কোনো একটা
কক্ষপথ বা কোনো একটা পথে হচ্ছে তারা কেন্দ্রকে পরিভ্রমণ করতে থাকে কন্টিনিউয়াসলি, এবং কেন্দ্রকে পরিভ্রমণ করার সময় এই কেন্দ্রের নাম দিচ্ছে সে নিউক্লিয়াস, এবং সে বলছে যে এটা খুবই অল্প জায়গা জুড়ে থাকে এবং সেই জায়গাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বারবার রোটেট করতে থাকে, তাই না? জিনিসটা কিন্তু মাথায় এখনো পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, এই জন্য আমরা একটা ছবি দেখব। তো ছবিটা দেখলে কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। এই যে এটা হচ্ছে রাদারফোর্ডের বক্তব্যকে আমরা যদি ছবিতে বা স্কিমাটিক ডায়াগ্রামে কনভার্ট করি তাহলে আমরা এরকম জিনিস পাবো। তো এখানে কি হচ্ছে, কেন্দ্রে কি আছে, নিউক্লিয়াস আছে। দেখো উনি বলছে এরকম যে কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ, এই যে এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এই কক্ষপথ গুলোতে ইলেকট্রন গুলো রোটেট করতে থাকে। এই যে দেখো, আর কিন্তু কিছু ধারণা দেয়নি, উনি শুধু বলছে কেন্দ্রকে ওকে মাথায় রেখে হচ্ছে আশেপাশে ইলেকট্রন গুলো এরকম বিভিন্ন কক্ষপথে রোটেট করতে থাকে। এখন এটাকে কিন্তু সৌর মডেলও বলা হয়, কারণ জিনিসপত্রগুলো কিন্তু অনেকটা সূর্যের সাথে মিল আছে। দেখো সূর্যতে আমরা কি দেখি, সূর্যের চারদিকে হচ্ছে বিভিন্ন গ্রহগুলো হচ্ছে এরকম রোটেট করতে থাকে। তো সেটাকে মাথায় রেখেই উনি হচ্ছে এই মডেলটা আসলে প্রস্তাবনা দিয়েছেন। তো এই মডেলটা বেসিক্যালি উনি প্রস্তাবনা দেন হচ্ছে 1911 সালে। তো সালগুলো একটু মাথায় রাখতে হবে, কবে কোন সালে কোন মডেলগুলো আসলে দেয় এটা একটু মাথায় রাখতে হবে। তো আমরা এটা একটু লিখে রাখবো, কারণ ইনফরমেশন গুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এটা কখন উনি প্রবর্তন করেন, উনি 1911 সালে, মাথায় রাখবা 1911 সালে এই মডেলটা নিয়ে উনি একটা ধারণা দেন। আমরা এটা লিখবো, 1911 সালে মডেল প্রদান করেন। আরো কয়েকটা ইনফরমেশন তোমাকে মাথায় রাখতে হবে, এই মডেলকে সৌর মডেল বলা হয়, এটা আমরা একটু মাথায় রাখবো, এগুলা এমসিকিউতে আসে, এটাকে আমরা লিখে রাখবো। এই মডেলকে সৌর মডেল বলে। সৌর মানে সূর্য থেকে আসছে, তাহলে এটাকে বলবো আমরা সৌর মডেল। সৌর মডেল বলা হয়। এখন কেন সূর্য থেকে আসছে বা উনি কিভাবে জিনিসটা সূর্যের সাথে কম্পেয়ার করছেন এটা কিন্তু আমরা একটু পরে এখনই দেখব। ওকে, চলো আমরা একটু দেখি। তো স্বীকার্যগুলো কি কি আমরা একে একে লিখবো, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে বসে, আমি লিখে দিচ্ছি। উনি প্রথমে বলছে যে পরমাণুর একটা কেন্দ্র থাকে, আমরা লিখবো পরমাণু একটা কেন্দ্র থাকে এবং কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে 1 নম্বর স্বীকার্য হবে পরমাণুর কেন্দ্র থাকে, কেন্দ্র থাকে, যার নাম উনি কি বলছেন, যার নাম উনি বলছেন নিউক্লিয়াস, যার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই তো, এটা হচ্ছে তার প্রথম স্বীকার্য, পরমাণু একটি কেন্দ্র থাকে যার নাম হচ্ছে নিউক্লিয়াস। এরপর উনি কি বলছে, যে নিউক্লিয়াস খুবই ছোট এবং পরমাণু প্রায় সবটুকু অংশ, মানে খুবই অল্প একটা জায়গা জুড়ে থাকে, সবটুকু অংশ আসলে ফাঁকা থাকে। তাহলে আমরা বলবো নিউক্লিয়াস খুবই অল্প জায়গা দখল করে, নিউক্লিয়াস খুবই অল্প জায়গা দখল করে। অল্প জায়গা দখল করে। তা আমরা চিত্র থেকে দেখে একটু একটু আইডিয়া নিতে পাচ্ছি। এই যে দেখো নিউক্লিয়াস, এ কিন্তু খুবই অল্প জায়গা, এটা অনেক বড় একটা এরিয়া, তার মধ্যে নিউক্লিয়াস কি শুধুমাত্র একটু অংশ জুড়ে আছে, তাই না? অনেক ছোট একটা এরিয়া জুড়ে আছে, তার মানে বাকি যে অংশটুকু আছে সেটা পুরোটাই কি হবে, ফাঁকা হবে। তুমি বলছো যে নিউক্লিয়াস খুবই অল্প জায়গা দখল করে আর বাকি অংশটুকু কি থাকে, ফাঁকা, তার মানে মেজরিটি অংশই থাকে কি, ফাঁকা। তাহলে আমরা এটা লিখবো অধিকাংশ অংশই ফাঁকা, অধিকাংশ অংশই ফাঁকা থাকে, তাই তো? খুবই অল্প জায়গা দখল করে এবং অধিকাংশ অংশই ফাঁকা থাকে। তো এরপর উনি বলছে যে সৌরজগতে, কেন এটা সৌর মডেল বলে, যে সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে,
তেমন এটার চারপাশেও কি হয়, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। তাহলে আমরা এটা কি লিখবো, সূর্যের মতো, সূর্যের ন্যায় নিউক্লিয়াসকে কেন্দ্র করে, সূর্যের ন্যায় নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো গ্রহের মতো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, তাই তো। তো এই জন্য এটার নাম আসলে সৌর মডেল হয়ে গেছে, কারণ এটা সূর্যের মতো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা সার্টেন কক্ষপথে ঘুরতে থাকে, তাই এটার নাম হয়ে গেছে সৌর মডেল। ওকে, তো এটাই মূল স্বীকার্য। তো কেন্দ্রে সে আসলে বলছে যে কেন্দ্রে আসলে একটা ধনাত্মক আধানযুক্ত কিছু আছে, কিন্তু এটা কিন্তু উনি নামটা দিতে পারেনি। আমাদের বইতে বলা আছে প্রোটন, বাট অ্যাকচুয়ালি তুমি জেনে রাখো রাদারফোর্ড কিন্তু প্রোটনের ধারণা দেন নাই বা নামকরণ করেন নাই। উনি শুধু বলছে যে কেন্দ্রে ধনাত্মক টাইপের কিছু একটা থাকবে, কারণ ইলেকট্রন যেহেতু ঋণাত্মক, তাহলে ধনাত্মক এবং ঋণাত্মকের কারণে একটা আকর্ষণ বল কাজ করবে, যেটার কারণে ইলেকট্রন গুলা ওভারঅল তাকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকবে। তাহলে আমরা এটাও একটু লিখে নিব, ছোট্ট করে 4 নম্বর পয়েন্ট, কেন্দ্র ধনাত্মক এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জবাহী, ঋণাত্মক চার্জযুক্ত। বাস, এই ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে ধারণা। উনি একটুকুই বলতে পারছেন, এর বেশি কিছু উনি বলতে পারেন নাই। সবাই লিখে ফেলো। ওকে, ঠিক আছে, আই থিঙ্ক সবার লেখা হয়ে গেছে, এটা তোলা হয়ে গেছে না? তো এটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল, 4টা স্বীকার্য। তো আমরা এবার চলে যাব এদের সীমাবদ্ধতায়, যে এটা সীমাবদ্ধতা আসলে কি ছিল। তো মূলত এটা সীমাবদ্ধতার ক্ষেত্রে তোমার যেটা ফিল করতে হবে, উনি যে এটাকে সৌর মডেল বলতেছে, এটাই আসলে সবচেয়ে বড় সীমাবদ্ধতা। কারণ সূর্য বা গ্রহ যাদেরকে আমরা চিন্তা করতেছি যে সৌর মডেলের সাথে কম্পেয়ার করতেছি, তারা কিন্তু আধান নিরপেক্ষ বা চার্জবিহীন। সূর্যেরও কোনো চার্জ নাই, গ্রহদেরও অ্যাকচুয়ালি কোনো চার্জ নাই। তাহলে ওরা যে রোটেট করতেছে সেটার সাথে এটা যে কম্পেয়ার করাটা, এটা কিন্তু আসলে ভুল। তো এটার কারণে কিছু প্রবলেম হয়, আমরা প্রবলেমগুলো একটু লিখে ফেলবো, আইডেন্টিফাই করে ফেলবো। প্রথম ঘটনা হচ্ছে, এখানে কক্ষপথ নিয়ে কোনো ধারণাই দেওয়া হয়নি। আমরা প্রথমটা লিখবো, এটার প্রথম খুঁত হচ্ছে কক্ষপথের আকার আকৃতি নিয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। কক্ষপথের আকার বা আকৃতি নিয়ে ধারণা নাই। আমরা একটু এই পাশে লিখি, কক্ষপথের আকৃতি বা আকার নিয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। লিখে ফেলো, আকার ও আকৃতি নিয়ে ধারণা পাওয়া যায় না। এটা হচ্ছে তার প্রথম সীমাবদ্ধতা। এটা হচ্ছে আমাদের প্রথম সীমাবদ্ধতা, যে কক্ষপথের আকার ও আকৃতি নিয়ে কোনো ধারণা পাওয়া যায় নাই। এরপর 2 নম্বর হচ্ছে, একের অধিক যদি ইলেকট্রন থাকে সেটা কিভাবে পরিভ্রমণ করে, এটা নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেন না।
একের অধিক ইলেকট্রন থাকলে তা কিভাবে পরিভ্রমণ করে তা নিয়ে ধারণা পাওয়া যায় নাই। তো একটা ইলেকট্রন কার মধ্যে থাকে? হাইড্রোজেনের ক্ষেত্রে থাকে। এখন হাইড্রোজেন বাদে অন্য কোনো কিছুর ক্ষেত্রে এই মডেলটা আসলে কোনো কাজেই আসে না, ব্যাখ্যাও করতে পারে না, তাই না? তো এটাই আসলে একটা ফ্ল, যে একের অধিক ইলেকট্রন থাকলে তা কিভাবে পরিভ্রমণ করে এটা নিয়ে কোনো ধারণা পাওয়া যায় না। তো আসলে আমরা এর পরেরটায় চলে যাই, আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে ওই যে আমি শুরুতেই বলতেছিলাম যে সৌরজগতের সাথে যে তুলনা করা হয়েছে সেটা একদমই একটা ভুল তুলনা হয়েছে। ইলেকট্রনগুলো যেহেতু চার্জ নিরপেক্ষ না, তো কি হয় যদি কোনো চার্জের ক্ষেত্রে এরকম আমরা পাই যে চার্জ নিরপেক্ষ না কেউ, একটা পজিটিভ আর একটা নেগেটিভের মধ্যে কি থাকবে? কন্টিনিউয়াস অ্যাট্রাকশন বা আকর্ষণ বল কাজ করতে থাকবে। এই আকর্ষণের কারণে কি হবে জানো? যে কক্ষপথটা আস্তে আস্তে ছোট হওয়া শুরু করবে, ঘুরতে ঘুরতে ছোট হবে, ছোট হয়ে আস্তে আস্তে কেন্দ্রে পতিত হবে। আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, সেটাতে ধরো তুমি একটু ভিজুয়ালাইজ করতে পারবা। সে আমি বললাম এই যে ইলেকট্রনটা এই কক্ষপথ ধরে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে একসময় কি হবে জানো? কেন্দ্রে পতিত হবে। কেন কেন্দ্রে পতিত হবে? এই থিওরিটার জনক হচ্ছে ম্যাক্সওয়েল সাহেব। দেখো, কেন্দ্রে তো আমি বলতেছি ধনাত্মক চার্জযুক্ত কিছু একটা আছে। এখন কেন্দ্রে যদি ধনাত্মক থাকে আর বাইরে যদি ঋণাত্মক ইলেকট্রন থাকে, তাহলে কি করবে? এরা পরস্পর পরস্পরকে সবসময় আকর্ষণ করতে থাকবে, সবসময় নিজের দিকে টানতে থাকবে। এখন যদি টানতে থাকে তাহলে যেটা হবে, আস্তে আস্তে একটা সময় টানের কারণে ও আরো কাছে আসতে যাবে, ইলেকট্রনটা আরো কাছে আসতে যাবে। কাছে আসতে গেলে কি হবে? কক্ষপথটা আস্তে আস্তে ছোট হওয়া শুরু করবে এবং ছোট হয়ে একটা পর্যায়ে গিয়ে কেন্দ্রে পতিত হয়ে যাবে। এটা বলছে কে? ম্যাক্সওয়েল সাহেব, ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েলের কথাটাই আমরা এখানে 3 নম্বরে সীমাবদ্ধতা লিখবো। ম্যাক্সওয়েলের মতে, ম্যাক্সওয়েলের মতে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন ক্রমাগত ক্ষুদ্রতর, মানে ছোট হইতে থাকবে, ক্ষুদ্রতর ব্যাসার্ধের পথ পরিভ্রমণ করে কেন্দ্রে পতিত হবে, কেন্দ্রে পতিত হবে। পতিত হওয়া মানে কি? পড়ে যাবে আর কি। হ্যাঁ, তো যদি পড়ে যায় তাহলে কি হবে? আস্তে করে জিনিসটা, মডেলটা পুরোটাই কোলাপস করবে। এটাই হচ্ছে আমাদের রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। সবাই একটু তুলে নাও। ওকে, তো এই সীমাবদ্ধতাগুলো যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা কিছু প্রশ্ন সলভ করব। এই রাদারফোর্ড রেটে কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর আমরা এখন একটু দেওয়ার চেষ্টা করব। চলো আমরা দেখি কেমন কি প্রশ্ন আসছে। এটা এমসিকিউ দেখবে আমরা প্রথমে। এই যে দেখো কি বলছে, নিচের কোনটিকে সৌর মডেল বলা হয়? অপশন কি আছে? বোরের মডেল, যেটা এখন আমরা পড়িনি, সো এটা উত্তর হবে না। রাদারফোর্ডের মডেল, এটা হচ্ছে সঠিক উত্তর। আবুলের মডেল, মফিজের মডেল, এগুলো তো হবেই না। তাহলে উত্তর কি হবে?
রাদারফোর্ডের মডেল। আবুল মুফিজ তো এখানে প্রশ্নই আসে না, তাই না? তো এরপরে নেক্সট, এটা তো গেল এমসিকিউ, এখান থেকে আসছে আমরা একটা সিকিউ দেখব। এই দেখো সিকিউ গুলো এরকম থাকে, বোর্ডে আসে আমরা একটা প্রশ্ন দেখি। দিনাজপুর বোর্ড 2021 আসা একটা প্রশ্ন, এটা এরকম করে আঁকে দেওয়া ছিল যে রাদারফোর্ডের মডেল, বোরের পরমাণু মডেল, এরকম দুইটা সার্কেলে আঁকা আছে। বলছে উদ্দীপকের কোন মডেলকে সৌর মডেল বলা হয়, কারণ সহ ব্যাখ্যা করো। তাহলে উত্তরটা তো তুমি জানো, যখনই তোমাকে বলছে সৌর মডেল, তোমার তো মাথায় ক্লিক করবে সৌর মডেল কাকে বলে, রাদারফোর্ডকে বলে। তাই এটার উত্তর কি হবে, যে আমরা সৌর মডেল বলতেছি কাকে, রাদারফোর্ডের মডেলকে আমরা বলতেছি, রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ড এর মডেল। তো এটাই হচ্ছে রাদারফোর্ডের মডেল, এবং সেটাকে আমরা কি বলি, সৌর মডেল বলি, মানে সূর্য মডেল। এটাই হচ্ছে আমাদের সৌর মডেল। এখানে এটা আমরা লিখলাম, লেখার পরে কারণ সহ ব্যাখ্যা দিতে বলছে। এখন এই কারণ সহ ব্যাখ্যাটা তুমি কিভাবে দিবা, তুমি মূলত আসলে সীমাবদ্ধতা গুলো লিখে দিবা। ওই যে আমরা বলতেছিলাম যে সূর্যের মতো আমরা গ্রহগুলো যেরকম সূর্যকে কক্ষপথে ঘুরে, এরকম হচ্ছে আমরা এই মডেলও চিন্তা করতেছি যে নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরবে। সেই কথাটাই তোমাকে এখানে লিখে দিতে হবে, সূর্যের ন্যায় নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। এটাই এটাই ধরো তুমি একটু ভাষায় প্রকাশ করে লিখে দিবা, তাহলে হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। ওকে, ক্লিয়ার সবার কাছে উত্তরটা, যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর সলভ করব? সবাই ক্লিয়ার? চলো তাহলে আমরা পরেরটায় চলে যাই। এরপরে আমরা নেক্সট একটা মডেল পড়বো। এরপরে নেক্সট আমরা যে মডেলটা পড়ব সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। এটা আরো বেশি ইম্পর্টেন্ট, বোরের পরমাণু মডেলটা। তো বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো, বোরের পরমাণু মডেলটা আসলে কেমন হবে, ওটা তো আরো আপডেটেড হয়েছে, তাই না? ওই রাদারফোর্ডের মডেল যখন দেওয়া হয়েছিল সেটার তুলনায় এটা একটু আপডেটেড হবে। এবং আসলে যদি বলে তোমাকে কখনো দুইটার মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি, তুমি বলবা বোরের পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা বেশি। তো ইনফরমেশন গুলো কিছু মাথায় রাখতে হবে, যেমন এইটা আসলে কত সালে মডেলটা দেওয়া হয়েছে। আমরা রাদারফোর্ড পড়ছিলাম 1911 সালে, আর এই মডেলটা দেওয়া হয় 1913 সালে। মাথায় রাখবা হিসাবটা, 1913 সালে। কে প্রদান করছে? নিলস বোর। নিলস বোর প্রদান করেন। তো আমরা আরো কি জানি, এই মডেলটার গ্রহণযোগ্যতা কম্পারেটিভলি বেশি। কার তুলনায় বেশি হবে? রাদারফোর্ডের তুলনায়। আমরা তাহলে এটাও লিখে নিব, এই মডেলের গ্রহণযোগ্যতা রাদারফোর্ডের মডেলের তুলনায় অধিক হবে। রাদারফোর্ডের তুলনায় অধিক। ওকে, এটা খেয়াল যেন থাকে, কারণ এগুলা ওই সিকিউর সময় এরকম কোশ্চেন দেওয়া থাকে যে কোনটা গ্রহণযোগ্যতা অধিক, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে আর কি। তো চলো আমরা স্বীকার্যগুলো আসলে কি হয় সেগুলো একটু দেখি। তো এখানে আমরা দুইটা জিনিস পড়বো, এর স্বীকার্য পড়বো এবং এর সীমাবদ্ধতা পড়বো। আমরা প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে এইভাবেই চিন্তা করব যে স্বীকার্য কি আর সীমাবদ্ধতা কি। বলছিলাম শুরুতেই যে এইভাবেই আসলে প্রশ্নগুলো আনসার করতে হবে এবং পড়তে হবে। তো চলো আমরা স্বীকার্যগুলো দেখে নিই। তো এটা হচ্ছে বোরের পরমাণু মডেল। তা আসো আমরা আগে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, পাশে ছবিটা একটু খেয়াল করি। সবাই একটু মনোযোগ সহকারে ছবিটা দেখবা। এই যে লেখা পরে আগে ছবি দেখি আমরা। তো রাদারফোর্ডের ক্ষেত্রে আমরা ছবিটা দেখছিলাম কেমন, একটু মনে করে দেখো তো, যে একটা নিউক্লিয়াস থাকে, তাকে কক্ষপথ কেন্দ্র করে কন্টিনিউয়াসলি ইলেকট্রন গুলো ঘুরতেছে। এটা ছিল রাদারফোর্ড।
বোরের ক্ষেত্রে উনি আরো ইন্টারেস্টিং দিছে, উনি আরো আপডেটেড দিছে। তো রাদারফোর্ডে তো কোনো কক্ষপথ টক্ষপথে কোনো ধারণা দেওয়া হয়নি, ইলেকট্রন গুলো কেমনে কি ঘুরতেছে কোনো কিছুই নাই। ইনি আবার কি করছেন, ইনি বলছে যে এই যে কেন্দ্র, একে সেন্টার করে নির্দিষ্ট কক্ষপথ থাকে, মানে এলোমেলো কক্ষপথ, নির্দিষ্ট কক্ষপথ থাকে, সেটাকে কেন্দ্র করে হচ্ছে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। এবং এই কক্ষপথের উনি আবার একটা আলাদা নাম দিছে, এদেরকে উনি নাম বলছেন শক্তি স্তর, প্রধান শক্তি স্তর নাম দিছেন। যে প্রত্যেকটা কক্ষপথের একটা নাম হচ্ছে, এদেরকে বলা হচ্ছে শক্তি স্তর। এবং এই শক্তি স্তরকে কেন্দ্র করে হচ্ছে কন্টিনিউয়াসলি ইলেকট্রন গুলো রোটেট করতে থাকে। এটাই ছিল বোরের সাথে রাদারফোর্ডের সবচেয়ে বড় ডিফারেন্স। তোমাকে যদি বলা হয় বোর এবং রাদারফোর্ডের তুলনা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তুমি কোশ্চেনটা এভাবে আনসার করবা যে রাদারফোর্ডে কিন্তু কক্ষপথ নিয়ে কোনো ধারণা দেওয়া হয়নি, কিন্তু বোর কিন্তু কক্ষপথ নিয়ে একটা স্পষ্ট ধারণা দিচ্ছে, যে একটা প্রধান কক্ষপথ থাকে শক্তিস্তর, যেখানে ইলেকট্রন গুলো অবস্থান করতেছে। তো এখানে আমরা এটাই বলছি যে এরা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, এটা তার প্রথম স্বীকার্য। তারপরে কি হয়েছে, কক্ষপথকে তিনি কি বলছে, প্রধান শক্তি স্তর বলছে, এটা হচ্ছে তার দ্বিতীয় স্বীকার্য। এবার 3 নাম্বারটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। 3 নম্বরে উনি কি বলছে, 3 নম্বরে উনি বলছে এই একটা স্টেটমেন্ট, mvr is equal to nh by 2h pi। এই mvr is equal to nh by 2h pi বলতে আসলে আমরা কি চিন্তা করতেছি, এখানে m কি, v কি, r কি, nh কি, কোনটা দ্বারা কি বুঝাইতেছে, এটা তো আসলে বোঝা খুব মুশকিল, তাই না? চলো আমরা এই জিনিসটা একটু এক্সপ্লেইন করি, যে আসলে mvr is equal to nh by 2h pi বলতে উনি কি বুঝাইতে চাইছেন। তো এটা মানে হচ্ছে এরকম, এম হচ্ছে, ধরো আমরা এম দ্বারা ইউজুয়ালি কি বুঝি, ভি দ্বারা কি বুঝি, আর দ্বারা কি বুঝি, চলো একটু এক্সপ্লেইন করি। এম দ্বারা আমরা সাধারণত বুঝি হচ্ছে ভর, ভি দ্বারা আমরা বুঝি হচ্ছে বেগ, এবং আর দ্বারা আমরা বুঝি হচ্ছে ব্যাসার্ধ। সাধারণত আমরা এটাই বুঝি। তো কার ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ বলবো, ভি কার, ইলেকট্রনের ভি মানে ইলেকট্রনের বেগ বলবো, এম কার জন্য বলতেছি, আমরা ইলেকট্রনের ভর বলতেছি। তাহলে যখনই আমরা এই জিনিসটা করব এম ইন্টু ভি, তার মানে কি, এম হচ্ছে ভর আর ভি হচ্ছে বেগ, তাহলে ভর আর বেগকে যখন গুণ করব তখন এর নাম হয়ে যাবে ভর বেগ, এটা খেয়াল রাখবা, এটার নাম হয়ে যাবে ভর বেগ, তাই তো? কিন্তু এর সাথে যখন আমরা আর কে গুণ করে দিব, মানে কক্ষপথের ব্যাসার্ধকে গুণ করে দিব, তখন ওর নাম হয়ে যায় কৌণিক ভরবেগ, অর্থাৎ এম ভি আর ইজ ইকুয়াল টু হবে কি জানো, কৌণিক ভরবেগ। এটাকে বলা হচ্ছে কৌণিক ভরবেগ। তো আমাদের বোর সাহেব এখানে একটা মারাত্মক থিওরি দিয়েছেন। উনি বলছেন যে এই যে আমরা কৌণিক ভরবেগটা পাইলাম, এটা তার কক্ষপথের নাম্বারের সমানুপাতিক। এন মানে কি বুঝাইতেছে, কক্ষপথ সংখ্যা বুঝাইতেছে। তো এটাও একটু আমরা একটু লিখে নিই, এন এর পরিচয় এই সাইডে একটু লিখে নিই। এন সমান হচ্ছে কক্ষপথ, কক্ষপথ নম্বর। কত নাম্বার কক্ষপথে আছে, প্রথম কক্ষপথে আছে, দ্বিতীয় কক্ষপথে আছে, তৃতীয় কক্ষপথে আছে, কি আছে, এটাকে বলেছে কক্ষপথ সংখ্যা। প্রথম কক্ষপথের জন্য তিনি আবার কিছু নাম দিয়েছেন, কে এল এম এন, এগুলো আমরা একটু পরে এখন দেখব। যে প্রথম কক্ষপথের নাম দিছে কে, ওটার নাম দিছে এল, তারপর নাম দিছে এম এন, এরকম ভাবে উনি অনেকগুলো নামকরণ করছে। আমরা এগুলো সবগুলাই আস্তে আস্তে দেখবো, চলো। তো প্রথমে আমরা এটা একটু বুঝি। উনি বলছে কি কক্ষপথের সংখ্যার সমানুপাতিক, মানে কক্ষপথ যত বাড়বে কৌণিক ভরবেগ তত বাড়বে। কক্ষপথের মান যদি 1 হয় তাহলে কৌণিক ভরবেগের যা হবে, কক্ষপথের মান 2 হইলে কৌণিক ভরবেগের মান আরো ইনক্রিজ করবে। তো আমরা একটু সাইডে কক্ষপথগুলো একটু বুঝে নেই। উনি বলছেন এরকম, এন এর মান যদি 1 হয়, এন এর মান 2 হয়, এন এর মান 3 হয়, এন এর মান 4 হয়, প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা নাম দিছেন। এন এর মান 1 হলে তাকে বলছেন উনি কে শেল, এন এর মান 2 হলে তাকে বলছে এল, এন এর মান 3 হলে উনি বলছেন এম, এবং এন এর মান 4 হলে তাকে বলছেন এন, কে এল এম এন, এগুলো সবগুলোকে শেল নামে সম্বোধন করছেন উনি। কে শেল, এল শেল, এম শেল এবং এন শেল। তো
এই যে কে শেল এম শেল প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কক্ষপথ নাম্বার আস্তে আস্তে কি করে, ইনক্রিজ করা শুরু করে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কক্ষপথ নাম্বার কি করছি, আমরা ইনক্রিজ করছি। দেখো খেয়াল করে আমরা ইনক্রিজ করছি। ইনক্রিজ করাটা থেকে তার কৌণিক ভরবেগের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, আস্তে আস্তে বাড়বে। তো কক্ষপথ যদি আমরা ড্র করি, ধরো আমরা কক্ষপথ গুলো এইভাবে ড্র করলাম 1 2 3 4। তাহলে এই যে প্রথম কক্ষপথ এর নাম হচ্ছে কে, তারপরটার নাম হচ্ছে এল, তারপরটার নাম হচ্ছে এম, এবং তারপরটার নাম হচ্ছে এন। এবং এগুলো প্রত্যেকের জন্য এন এর মান কিন্তু আস্তে আস্তে পরিবর্তনশীল হইতে থাকে। তো এই যে এখানে আমরা স্টেটমেন্টটা যেটা পাইলাম যে এন এর মান যত বাড়বে কৌণিক ভরবেগ তত বাড়বে। এখন এই সমানুপাতিক চিহ্নকে গায়েব করার জন্য উনি আবার কি করছে, একটা কনস্ট্যান্ট ইউজ করছে। উনি বলছেন এইরকম, দেখো খেয়াল করে, এন এইচ বাই টুয়াইস পাই, এইচ বাই টুয়াইস। এখন পাই তো একটা কনস্ট্যান্ট আমরা জানি, টু ও কি কনস্ট্যান্ট। উপরে যে মাথার উপরে এইচ লিখছে, এইচ এর একটা পরিচয় আছে। এই এইচ কে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। এইচ কে বলা হয় হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক সবাই একটু লিখে ফেলো। এইচ কে বলা হয় হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো যেহেতু এটা ধ্রুবক, তার মানে ওর অবশ্যই একটা মান থাকবে। তো মানটা আসলে কি, মানটা একটু মুখস্থ রাখতে, আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু খুব কাজে লাগবে। 6.626 10⁻³ 6.626 10⁻³ একক হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ অঙ্ক করার সময় এটা কিন্তু খুব কাজে দিবে। ফটাফট তুলে ফেলছো না সবাই? ওকে, এটা তুলে ফেললে আমরা তাহলে পরেরটা একটু যাই। এবার আসো আমরা এখানে ফেরত আসি। তো এই যে দেখো আমাদের 3 নম্বর স্টেটমেন্টটা কিন্তু আমরা ব্যাখ্যা দিলাম যে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু এনএইচ বাই টুয়াইস পাই কেমনে হইল, তাই না? যে কৌণিক ভরবেগ কেন কক্ষপথের সমানুপাতিক হয়েছে এবং এটার মানটা এরকম কেন হইল। এরপরে উনি আরো একটা যুগান্তকারী কথা বলছে যে ইলেকট্রনগুলো চাইলে কক্ষপথ সুইচ করতে পারে, মানে তারা চাইলে উচ্চ কক্ষপথ থেকে নিম্নেরটায় নামতে পারে। এই যে আমরা বললাম n = 1, এটা কি নিম্ন, n = 2 কি তার উপরেরটা, n = 3 হলো তার উপরেরটা, তাই না? এগুলো উচ্চ কক্ষপথ আর নিম্ন কক্ষপথ। উপর থেকে যদি নিচে নামে তাহলে কি করতে হবে, শক্তি ছাড়তে হবে, আর নিচের থেকে উপরে গেলে শক্তি শোষণ করতে হবে। ধরো 2 নম্বর কক্ষপথ থেকে একটা ইলেকট্রন হঠাৎ করে 1 নম্বর কক্ষপথে নেমে আসলো, তাহলে কি করবে, সে শক্তি ছাড়বে। আর যদি 1 নম্বর কক্ষপথ থেকে কোনো একটা ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে চলে যায়, মানে উপরে উঠে, তাহলে সে কি করবে, শক্তি শোষণ করবে। এই যে দেখো আমরা এখানে ডায়াগ্রামটা একটু খেয়াল করি। এই যে দেখো এখানে কি হচ্ছে, এটা দেখো 2 নম্বর কক্ষপথ, তাই না? ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, 2 নম্বর কক্ষপথ, এটা কি 1 নম্বর কক্ষপথ। তো এই যে 2 নম্বরটা পাইলাম, এই 2 নম্বর থেকে এখানে কোথায় চলে আসছে, 1 নম্বরে চলে আসছে। এখন 2 নম্বর থেকে 1 নম্বরে আসলে কি হবে, শক্তি নির্গত হবে। আর যদি এই যে 1 নম্বর থেকে 2 নম্বরে ইলেকট্রন যায়, মানে নিচ থেকে উপরে চলে যায়, তাহলে কি হবে, ওখানে শক্তি শোষিত হবে। বাস, উপর থেকে নিচে আসলে শক্তি ছাড়বে, নিচের থেকে উপরে গেলে শক্তি শোষণ করবে। সিম্পল কথা, এটাই হচ্ছে তার থিওরি ছিল। এবং এই যে শক্তিগুলা শোষণ বা নির্গত হয়, এগুলো কিন্তু বর্ণালী আকারে নির্গত হয়। এগুলোকে বলে বর্ণালী, মানে আলোক ছোটার মতো নির্গত হইতে থাকবে, মানে কিছু কিছু আলো দেখা যাবে, হ্যাঁ, ডিসকন্টিনিউয়াস। তো এই যে আলোক ছোটার মতো বের হচ্ছে, এটাকে উনি বলছে হচ্ছে বর্ণালী। এই যে আমরা শক্তি নির্গত এবং শক্তি শোষণের কথা বলছি, সেটাকে উনি একটা ফর্মুলা দ্বারা এক্সপ্রেস করছে। যে শক্তির মান যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে বের করব। তো উনি বলছে ওটাকে বের করার একটা ফর্মুলা উনি দিচ্ছেন আমাদেরকে। এই যে এই হচ্ছে সেই ফর্মুলা, সেই যুগান্তকারী ফর্মুলা, hc বাই ল্যামডা। এখানে h মিউ, মিউ মানে হচ্ছে আসলে আমাদের কম্পাঙ্ক নির্দেশ করতেছে। ওটাকে ভাঙলে আমরা কি পাই, c বাই ল্যামডা পাই। এখানে c হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। এই জিনিসগুলো একটু জানতে হবে। এটাই হচ্ছে আমাদের শক্তির মান। তাহলে এটা হচ্ছে আমাদের শক্তির মান, নির্গত বা শোষিত শক্তির মান হচ্ছে ই। তাহলে আমরা একটু সাইডে লিখে রাখবো যারা এটা খেয়াল করতেছ, যে সি হচ্ছে এখানে আলোর বেগ,
সি হচ্ছে এখানে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। মনে রাখবা ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কার তরঙ্গ দৈর্ঘ্য? এই যে আমরা এই শক্তিগুলা যে বের করতেছি তরঙ্গ আকারে, সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা বা ওয়েভ লেংথ। তরঙ্গ দৈর্ঘ্য। এন্ড লাস্ট বাট নট দি লিস্ট, এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, আমরা একটু আগে শিখছি। ই এর পরিচয় হচ্ছে নির্গত বা শোষিত শক্তি। নির্গত বা শোষিত শক্তি। তাই না? তাই তো। এখন এখানে যে আমরা আলোর বেগের কথা বলতেছি, মেনশন করতেছি, আলোর বেগ আসলে কত বসাবো আমরা? আমরা অনেকেই জানি আলোর বেগ আসলে কত, তো তারপরে পরীক্ষার হলে আমি দেখছি অনেকে হচ্ছে আসলে ভুল করে ফেলো একটু। ঠিক আছে, আলোর বেগ কত হবে বলো তো? সবাই একটু কমেন্টে জানাও আলোর বেগ কত হবে। কত হয় আলোর বেগ? এই যেটা 3 × 10⁸ এবং এটার একক কি হয়? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হবে। এটা হচ্ছে আমাদের আলোর বেগ। যদি তোমাকে আলোর বেগ বের করতে বলে, এটা হচ্ছে উত্তর। এগুলো সবগুলোই আমরা যখন অঙ্ক করব তখন প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমাদেরকে কাজে লাগাইতে হবে, এবং অঙ্কের মধ্যে আমরা প্রত্যেকটা দিয়ে অঙ্ক করে ফেলবো। তাহলে আমরা কিছু প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আসো আমরা কিছু প্রশ্ন সলভ করি। সবাই তোলা হয়ে গেছে আই থিঙ্ক। চলো কিছু এমসিকিউতে যাই। তো এখানে কি বলছে? বোরের তথ্য অনুসারে কক্ষপথকে আসলে আমরা কি বলতেছি? আমরা একটু আগে শিখছি এদেরকে আমরা কি বলি? প্রধান শক্তি স্তর বলি। বোরের তথ্য অনুসারে একে আমরা কি বলি? প্রধান শক্তি স্তর বলি। নেক্সট, বোরের মতে নিচের কোন ক্ষেত্রে শক্তি শোষিত হয়? উপর থেকে নিচে নাকি নিচের থেকে উপরে? আমরা একটু আগেই শিখছি নিচের থেকে উপরে গেলে শক্তি শোষিত হবে। তাহলে আমরা কোথায় পাইছি উত্তর? এই যে দেখো বি নাম্বারে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গেলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। উচ্চ থেকে নিচে আসলে কিন্তু আসলে শক্তি বিকিরিত করবে। আমরা এখানে বলছি শক্তি শোষিত হবে কোনটার ক্ষেত্রে? তাহলে কি হবে? উল্টাটা হবে, নিম্ন থেকে উচ্চতে গেলে ইলেকট্রন ঘুরলে কিছুই হয় না। নেক্সট, আমরা বোরের মডেলের একটু সীমাবদ্ধতা দেখব। চলো একটু দেখি। তো বেসিক সীমাবদ্ধতা আসলে তিনটা। একটা হচ্ছে কি, একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোন পরমাণুর মডেল বর্ণালী এটা ব্যাখ্যা করতে পারে নাই। বর্ণালী কোনগুলো? ওই যে বললাম যে আলো বেগের হচ্ছে শক্তি শোষণ বা নির্গত হওয়ার সময় সেটাকে আসলে আমরা বলতেছি বর্ণালী। এবং এই ক্ষেত্রে এই বর্ণালীর ব্যাখ্যা যদি একাধিক ইলেকট্রন হয় সেটার ব্যাখ্যা দিতে পারেনি। সোজা কথায় ইনিও হাইড্রোজেনের জন্য সবকিছু ব্যাখ্যা করছে, এই জন্য এটাকে হাইড্রোজেন বর্ণালী বলা হয়। হাইড্রোজেন মধ্যে অন্য কিছু হিলিয়াম, লিথিয়াম বা পরে যেগুলো আছে সেগুলোকে উনি ব্যাখ্যা দিতে পারেনি, কারণ সেগুলোতে ইলেকট্রনের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। এরপরে কি, ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক যে রেখাগুলো পাওয়া যায় এর বাইরেও, সেগুলোরও উনি তেমন একটা কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। ইলেকট্রনগুলো এরকম সুইচ করার সময় ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক রেখা পাওয়া যায়, যেটা উনি ব্যাখ্যা দিতে পারেন নাই। দেন এনারও আকৃতি নিয়ে সমস্যা ছিল। আকৃতি নিয়ে সমস্যা বলতে ইনি এক্সাক্ট আকার আকৃতি নিয়ে কোনো একটা ধারণা দিতে পারেন নাই। উনি মোটামুটি বলছে যে একটা কক্ষপথ থাকে এটাই, কিন্তু কক্ষপথ কিন্তু উপবৃত্তাকারও হইতে পারে। যেমন এস কিন্তু গোলাকার হয়, বাট পি অরবিটাল বা পি উপশক্তি স্তর সেটা কিন্তু আসলে উপবৃত্তাকার হয়। ডি থাকে, ডি উপশক্তি স্তর, তারও কিন্তু আকৃতি এরকম গোলাকার নাও হইতে পারে। তো এই জন্য আমরা বলতেছি কক্ষপথও কিন্তু উপবৃত্তাকার হইতে পারে। তো এই তিনটা হচ্ছে আমাদের বোরের মডেলের সীমাবদ্ধতা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। চলো এই সীমাবদ্ধতার ভিত্তিতে কি কি প্রশ্ন আসছে আমরা একটু দেখি। এই যে প্রশ্ন দেখো, নিচের কোনটি বোরের মডেলের সীমাবদ্ধতা? আমরা একটু আগে তিনটা পড়ছি, জাস্ট মুখস্থ করে নিতে হবে। এই যে দেখো, কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার হতে পারে, এটা কিন্তু একদম লাস্টে ছিল। তারপরে কি ছিল? একাধিক ইলেকট্রন থাকলে ব্যাখ্যা করা যায় না, সত্য প্রথমেই ছিল। তারপর আমরা কি বলছি? ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক রেখা পাওয়া যায়, যেটার ব্যাখ্যা উনি দিতে পারেন নাই। তাহলে এখানে উত্তর কি হবে? উপরের সবগুলাই সবগুলাই আসলে বোরের মডেলে সীমাবদ্ধতা হবে। নেক্সট দেখো, আমরা একটা সিকিউ কোশ্চেন আনসার করি। যশোর বোর্ড 2021-এর এখানে একটা মডেল তোমাকে দেওয়া আছে। এরকম মডেল কিন্তু তুমি চ্যাপ্টার
5 এর ক্ষেত্রেও দেখবা, বন্ধনের চ্যাপ্টারও দেখবা যে এরকম মডেল দেওয়া আছে, এগুলোকে বলা হয় বোরের ডায়াগ্রাম। দেখো ইলেকট্রনগুলো এইভাবে দেওয়াটাও আছে, ঠিক আছে, পরমাণু মডেল দেওয়া আছে। বলছে কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দীপকের পরমাণু মডেলটি পরমাণু গঠন ব্যাখ্যা অধিকতর গ্রহণযোগ্য কেন ব্যাখ্যা করতে বলছে। তো আমি শুরুতেই বলে দিচ্ছিলাম বোরের মডেল কিন্তু বেশি গ্রহণযোগ্য রাদারফোর্ডের তুলনায়। তাহলে এই মডেলটা আসলে কার মডেল হবে? এটা হবে বাবা বোরের মডেল। বোরের মডেল অধিকতর গ্রহণযোগ্য। তাহলে এখানে কি করবা? তুমি সীমাবদ্ধতা গুলা লিখবা না, এখানে মেইনলি তুমি স্বীকার্যগুলা লিখবা। স্বীকার্যগুলা লিখবা, রাদারফোর্ডের সাথে তুলনা করবা, তাহলে এই প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দিতে পারবা। দেখো এর পরেরটাও দেখো, এর পরেরটাই আবার কি করছে, দুইটা মডেল এঁকে দিছে। এটাও বোর্ডের প্রশ্ন। বাম পাশেরটা চিত্র 1, এটা কি বোরের মডেল, আমরা দেখেই বুঝতেছি, এই চিত্র আমি দেখাইলাম একটু আগে। এবং ডান পাশেরটা কি হবে? এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল। এখন প্রশ্নে কি বলছে? ইলেকট্রন ভট্টর দিচ্ছে, কক্ষপথের ব্যাসার্ধ দিচ্ছে, প্লাঙ্কের ধ্রুবক দিচ্ছে, কোনো কাজেই আসবে না। বলছে পরমাণুর গঠন বর্ণনায় চিত্র 1 এবং 2 এর মধ্যে কোনটি বেশি সফল তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। এই যে একটু আগে যে প্রশ্নটা বললাম একই টাইপের উত্তর। চিত্র 1-এ কি আছে? বোরের মডেল আছে। চিত্র 2-এ আছে রাদারফোর্ড। কোনটা বেশি গ্রহণযোগ্য? আমরা শিখছি বোরের মডেল। তাইলে কোনটি বেশি সফল হবে? উত্তর হবে বোরের মডেল। তাহলে আমরা কি করবো? এখানে উত্তর লিখবো কি? বোরের মডেল। তো এই প্রশ্নের উত্তরগুলো কেমনে আনসার করবো? আমরা দুইটা মডেলেরই স্বীকার্যগুলো লিখবো। তোমাকে স্বীকার্যগুলো লিখে দিতে হবে। স্বীকার্য সমূহ লিখলেই তুমি ব্যাখ্যা দিতে পারবা। স্বীকার্য সীমাবদ্ধতা লিখলেই ব্যাখ্যা দিতে পারবা যে কোনটা বেশি গ্রহণযোগ্য এবং কেন। এই প্রশ্নগুলো আসলে এটাই চায়। তারপর আসো নেক্সট, পরমাণুতে কিভাবে বর্ণালীর সৃষ্টি হয়? এটাও আমাদের বোর্ডের প্রশ্ন। এটার উত্তর কিন্তু আমরা জানি অলরেডি, খেয়াল করে দেখো, আমরা কিন্তু পড়ছি কিভাবে বর্ণালী সৃষ্টি হয়। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে এক ধরনের বর্ণালী পাওয়া যায়, নিম্ন থেকে উচ্চতে গেলে আরেক ধরনের বর্ণালী পাওয়া যাচ্ছে। মানে উচ্চ থেকে নিম্নে গেলে, উচ্চ থেকে নিম্ন, এখানে একটা কেস হয়। আর আরেকটা কেস হয় কি? নিম্ন থেকে উচ্চ, নিম্ন থেকে উচ্চ। এখানে কি হয়? শক্তির শোষণ হয় না বিকিরণ হয়? এখানে হয় শক্তির বিকিরণ। আর পরেরটা হয় শক্তির শোষণ। শক্তির শোষণ হয়। এভাবেই মূলত বর্ণালীগুলা বের হয়। E=hc/λ থেকে আমরা জানি, এভাবে করেই আমরা বর্ণালীগুলা পাই। আসো আমরা পরেরটায় চলে যাই, আবার নেক্সট টপিকে চলে যাব। এবার আমরা চলে যাব ইলেকট্রন বিন্যাসে, কিভাবে এই পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন গুলো অবস্থান করে। তো প্রথমে আমরা বোরের নিয়মে আগাবো, তারপর উপশক্তি স্তরে কনসেপ্টে যাব। প্রথমে আমরা শক্তি স্তরের কনসেপ্টটা বুঝবো, তারপর আমরা উপশক্তি স্তরের কনসেপ্টে জিনিসগুলো উত্তর করার চেষ্টা করব। তো দেখো শুরুতেই আমি কিন্তু বলছি বোরের ক্ষেত্রে KLMN পাওয়া যায়, তাই না? আমি এটা লেখাই দিছিলাম। এই যে দেখো KLMN এর কাহিনী কি? 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, আমরা এরকম নাম করছিলাম। এন এর মান 1 হইলে তাকে বলবো আমরা কে শেল, এন এর মান 2 হইলে তাকে বলবো আমরা এল শেল, 3 হইলে তাকে বলবো আমরা এম, এবং 4 হলে তাকে বলবো আমরা এম শেল, সরি এন শেল। তো প্রথমটা কে, তারপরটা এল, তারপরটা এম, তারপরটা এন। KLMN। তো তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতখানি বা কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, এটার কিন্তু একটা ফর্মুলা আছে। তো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা is equal to twice n square. That's the formula, twice n square. এখানে n আসলে কি ইন্ডিকেট করতেছে? n আসলে কক্ষপথের সংখ্যা ইন্ডিকেট করতেছে, যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা এখানে n এর পরিচয় লিখব, n is equal to
কক্ষপথ নম্বর, তাই না? ধরো তোমার কেউ একজন প্রশ্ন করলো, আচ্ছা স্যার তাহলে কে শেলে কয়টা ইলেকট্রন থাকবে, এম এন এ কয়টা ইলেকট্রন থাকবে, এটা আমরা বের করতে চাই। আমরা একটু বের করি। তাহলে কে শেলে কি থাকবে আমরা একটু দেখি। তাহলে কে শেলে ইলেকট্রন কয়টা থাকবে, ইলেকট্রন সংখ্যা যদি আমি বের করতে যাই, ইলেকট্রন কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন লিখতে হবে, সর্বোচ্চ ইলেকট্রন ইজ ইকুয়াল টু টুয়াইস এন স্কোয়ার। সো এন এর মান কে শেলের জন্য কত হয়, এন এর মান কে শেলের জন্য 1 হয়। তাহলে কি হবে 2 × 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2টা। তাহলে আমাদের কে শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 2টা ইলেকট্রন থাকতে পারবে, কারণ এর জন্য এন এর মান 1। এখন কেউ যদি আমাকে সেম প্রশ্নটা করলো, আচ্ছা তাহলে এল শেল মানে তার পরেরটার মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, আমি এটা বের করতে চাই। তাহলে আমরা কি করবো, সর্বোচ্চ ইলেকট্রন ইজ ইকুয়াল টু এখানেও কি হবে টুয়াইস এন স্কোয়ার দিব, এবং এখানে এন এর মান কত হবে 2। তাহলে আমরা বসালে কত পাবো, 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, 4 দুগুণে কত পাবো 8। তার মানে কি দাঁড়ালো, এল শেল মানে তার পরের শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারবে 8টা। তারপরে আমরা চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে একটু যখন বের করতে পারছি, তাহলে আমরা পরেরটাই কেন যাব না, আমরা এম শেলে চলে যাব, যে এম শেলে আসলে কি হয় আমরা দেখতে চাই। তাহলে এম শেলে কি হবে জানো, ওখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা এইভাবে বের করে ফেলবো, টুয়াইস এন স্কোয়ার। তাহলে 2 × 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, আমাদের 18 হয়ে যাবে। দেখো খুব সহজে কিন্তু আমরা বের করে ফেললাম যে কিভাবে 18 আসলো। এখানে আমরা কি করতেছি, বারবার ফর্মুলা হচ্ছে টুয়াইস এন স্কোয়ার, সেখানে এন এর মান বসাইতেছি প্রত্যেকটা শেলের জন্য। কে শেলের জন্য এন এর মান হচ্ছে 1, এল এর জন্য 2, এম এর জন্য 3। তাহলে আমাদের আরেকটা থাকে, আমরা চাইলে কিন্তু সেটাও বের করে ফেলতে পারি, যদি তোমরা চাও আমরা বের করে ফেলবো যে এন শেলে তাইলে কয়টা থাকবে। এন শেলে তাহলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমরা বের করবো এভাবে, টুয়াইস এন স্কোয়ার, এন এর মান এখানে কত বসাবো 4, তাইলে কত হবে 32। তাইলে এন শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 32টা ইলেকট্রন থাকতে পারবে। এই হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাসের নীতি, যে শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন থাকতে পারে 2টা 8টা। তো সিরিয়ালি কিভাবে ফিল আপ হয়, কে তে সাধারণত আগে যায়, তারপর এল এ, তারপর এন এ, তারপর এম এ, তারপর এন এ, কে এল এম এন, এইভাবে সিরিয়ালি আগেই থাকে 1 2 3 4। একটা দুইটা ব্যতিক্রম আছে, ওই যে আমরা যখন ডি অরবিটাল গুলা ক্ষেত্রে দেখব, সেটা আমি একটু পরে এক্সপ্লেন করব যে আসলে কাদের ক্ষেত্রে ব্যতিক্রম হয়, 20-এর পরে মাথা রাখবে, আমি দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? তোমরা এটা ঝটপট তুলে ফেলো। চলো আমরা তাহলে আমাদের পরবর্তী জিনিসগুলোতে যাই। আমরা প্রতিটা জন্য একটু ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি। এই যে দেখো আমাদের পরীক্ষা এগুলো আসে আর কি, যে কে শেলে কয়টা যাবে, এল এ কয়টা যাবে, এম এ কয়টা যাবে, এন এ কয়টা যাবে। ধরো এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত 1, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা থাকবে একটা। তাহলে সেই একটা ইলেকট্রন আসলে কোথায় যাবে, কোথায় যাবে বলতো, 1 এ, কেটেই যাওয়ার কথা, তারপরে এলে যাবে, তাই না? হিলিয়ামের ক্ষেত্রে কয়টা যাবে, হিলিয়ামের ক্ষেত্রে দেখো এখানে কয়টা আছে 2টা, তাহলে ইলেকট্রন কে শেলে কয়টা যাবে 2টা যাবে, তাই না? আমরা বলছিলাম কি কে শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 2টা। এখন লিথিয়ামের ক্ষেত্রে মজা হবে, এখানে ইলেকট্রন কয়টা আছে 3টা। তাহলে আমরা কি শিখছি, কে শেলে সর্বোচ্চ যাইতে পারবে 2টা, কিন্তু ইলেকট্রন আছে কয়টা 3টা, তাই না? তাহলে একটা শর্ট থাকে, সে একটা শর্ট যেটা থাকে সেটা কোথায় যাবে, এখানে চলে যাবে, এলে চলে যাবে। এখন যদি এরপরে আমরা যদি এটা হিসাব করে ফেলতে পারি, সরি, যে এখানে 2টা যাবে, এখানে একটা যাবে, তাহলে নেক্সট কি আসতেছে, নেক্সটে আমরা পাবো হচ্ছে এটা 4, তাই না? 4 হইলে কে শেলে কয়টা যাবে 2টা যাবে, আর এলে যাবে কয়টা 2টা। মাথা রাখবা ও সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8, তুমি 8 পর্যন্ত যাইতেই থাকবে, মানে কোনো ভেজালই নেই। আমরা এবার দেখলাম বোরন, বোরনে আসলে কয়টা আছে 5টা আছে, তাহলে এখানে তো 2টার বেশি যাইতে পারবে না, তাহলে এখানে তুমি 2 দিবা কে শেলে, তাইলে এলে কয়টা যাবে, বাকি যে কয়টা থাকে, বাকি কয়টা থাকে 3টা থাকে, তাহলে ওখানে কয়টা চলে যাবে 3টা চলে যাবে। তারপর নেক্সট আমরা কার্বনের ক্ষেত্রে যাই, কার্বনের ক্ষেত্রে কি হবে 6টা আছে, তাহলে প্রথমে 2টা যাবে এখানে,
বাকিটা কই যাবে? এখানে চলে যাবে 2 4। মানে এরকম পর্যায়ক্রমিক ভাবে যাইতেই থাকবে। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? 7টা আছে, তাহলে এখানে 2টা যাবে, আর বাকি যা থাকে তা যাবে এখানে। তাহলে কয়টা হবে? 5টা হবে। একইভাবে আমরা পরেরটা ফিল আপ করে ফেলবো, যে অক্সিজেনে কয়টা হবে? 2টা যাবে, ওর তো টোটাল 8টা, তাহলে এখানে কয়টা যাবে? 6টা। স্টিল যাইতে পারবে, কারণ ও 8টা পর্যন্ত ইলেকট্রন নিতে পারে। তাহলে এখানে কয়টা হবে? ফ্লোরিনের ক্ষেত্রে 7টা আছে, দেখো 9টা, তাই না? তাহলে আগে 2টা যাবে, পরে যাবে হচ্ছে 7টা। এগুলো সবগুলো কিন্তু আমরা যখন চ্যাপ্টার 5-এ যাবো তখন কিন্তু আবারও কাজে লাগতেছে। ওখানে কিন্তু বোরের ডায়াগ্রাম আঁকতে হয় এগুলোর উপরে বেস করে। নিয়ন এখানে যাবে 2টা, তো এখানে টোটাল ইলেকট্রন কয়টা? 10টা, তাহলে এখানে কয়টা যাবে? 8টা যাবে। দেখো এভাবে ইলেকট্রন গুলো কিন্তু ফিনিশ হয়ে গেল। সবগুলো এভাবেই ডিস্ট্রিবিউট হবে, তোমাকে এগুলো পারতে হবে। নেক্সট এটা, তো এখানে কিন্তু ইলেকট্রন একটু বাড়ছে, তার মানে কি এখানে আস্তে আস্তে আমরা এম শেলে চলে যাব, তাই না? খেয়াল করে দেখো একটু ঠান্ডা মাথায়, যে কে তে সর্বোচ্চ আসলে যাইতে পারে 2টা, এলে যেতে পারে 8টা, 2টা যোগ করলে কত? 10টা। তার মানে 10-এর পরে যেগুলো যাবে সেগুলো কোথায় চলে যাবে? কে এল এর পরে এম এ চলে যাওয়া শুরু করবে। ঠিক আছে, এইভাবে চিন্তা করতে হবে। তো প্রথমে আমরা একটু দেখি একদম ভেরি বিগিনিং, সোডিয়ামের 11টা আছে, তাহলে এখানে 2 বসাই দিবা চোখ বন্ধ করে, এখানে 8 বসাই দিবা, কারণ এখানে তো 11 10 ক্রস করে গেছে। তাহলে 8 2 10, আর এম এ কয়টা যাবে? একটা যাবে। এর পরেরটা আসো, ম্যাগনেসিয়াম 12টা আছে, তাই না? এই যে প্রথমে 2 আর 8 চোখ বন্ধ করে বসাই দিবা, 10টা হয়ে গেছে। 12 হইতে হলে আর কয়টা লাগে? 2টা লাগে। তাহলে এটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। এবার নেক্সট অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কয়টা লাগে? 13টা আছে, তাই না? তাহলে প্রথমে কয়টা যাবে? 2টা, 8টা, আর এখানে কয়টা যাবে? 3। দেখো যোগফল কত আসে? 13 আসে। মিলতেই হবে, না মিলে কোনো উপায় নাই। এবার নেক্সট সিলিকনের ক্ষেত্রে আমরা দেখি, সিলিকনে এখানে যাবে 2টা, এখানে যাবে 8টা, আর এখানে অবশ্যই যাবে কয়টা? 4টা। এবং মনে রাখবা এম এর ক্যাপাসিটি কিন্তু হচ্ছে আসলে 18টা পর্যন্ত ইলেকট্রন নিতে পারে, আমরা একটু ক্যালকুলেট করছি। সো 18 পর্যন্ত এখানে চোখ বন্ধ করে যেতে থাকবে, কোনো ভেজাল ছাড়াই তুমি এখানে 18টা বসায় দিবা, কোনো প্রবলেম নাই। এবার আসে ফসফরাস। ফসফরাসে এখানে যাবে 2টা, এখানে যাবে 8টা, আর এখানে যাবে কয়টা? 5টা। দেখো যোগফল 15 হয়ে গেছে। এরপর আসে এইটা সালফার, এখানে 2টা যাবে, এখানে 8টা যাবে, তাহলে এখানে কয়টা যাবে? 6টা যাবে। দেখো যোগফল হয়েছে কি? 16। দেন নেক্সট ওয়ান আমরা এখানে যাব ক্লোরিন, 2 8, কয়টা গেল? 7টা গেল, তাই না? ওর তো ক্যাপাসিটি 7 পর্যন্ত, তাই না? বলছিলাম 20 পর্যন্ত কোনো ভেজাল তেমন একটা নাই। ঠিক আছে, 20-এর পরে আসলে অনেকগুলো ভেজাল আসবে, আমরা একটু একটু করে দেখব। তো 18 পর্যন্ত অ্যাকচুয়ালি তুমি চোখ বন্ধ করে এরকম বসাই দিতে পারবা। 2 আর 8, ইভেন দো এর ক্যাপাসিটি 18, এখন হচ্ছে একটু কাহিনী আসবে। পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম ঘাপলাটা লাগে, এর ক্যাপাসিটি 18। কিন্তু 8-এর পরে একটা ঘটনা ঘটে, একটা উপশক্তি স্তর আসে, যেটা আমরা একটু পরে পড়বো। উপশক্তি স্তরের কারণে জিনিসটা চেঞ্জ হয়। এখানে তুমি 2 দিলা, এখানে তুমি 8 দিলা, তুমি দেখলে কি স্যার এখানে তো 19 আছে, তাহলে 2 আর 8-এ 10 হলো, তাহলে এখানে আমরা 9 বসাই। ভুল হবে, 9 বসালেই ভুল হয়ে যাবে। কারণ যখন 8 ক্রস করে তখন আগে ইলেকট্রন এখানে বসাইতে হয়, তারপর এখানে বসাতে হয়। নিয়মটা বুঝছেন? 8 ক্রস করার পরে, মানে এম শেলে যখন 8টা ইলেকট্রন ক্রস করে যাবে, তখন 8-এর পরে ইলেকট্রন গুলো আগে এখানে ঢুকে তারপর এখানে আসে, এখানে ঢুকে তারপর এখানে আসে। ঠিক আছে, এখানে কয়টা হয়ে গেছে? 2 8-এর পরে 10টা হয়ে গেছে, তারপর এখানে কয়টা থাকে? 9টা থাকে। তাহলে কি করবে? 9 বেশি, 8-এর বেশি হয়ে গেছে, তাহলে মনে রাখবে এখানে আগে একটা যাবে, তারপর এখানে বাকি 8টা যাবে। আবার দেখো আমরা পরেরটার ক্ষেত্রে আবার দেখলে বুঝতে পারবো, পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে? ক্যালসিয়াম 20টা হয়েছে, তাই না? খেয়াল করো 18 পরেই জিনিসটা এক্সেপশন হওয়া শুরু করে। 18 পরে এক ধরনের এক্সেপশন, 20-এর পরে আমরা আরেক ধরনের এক্সেপশন দেখবো। তো প্রথমে 2 যাবে, 8 যাবে, তাহলে এখানে প্রথমে 2টা দিয়ে দিবা, এখানে 8টা দিয়ে দিবা। মানে সোজা কথায় হচ্ছে এখানে আসলে ইলেকট্রন 8টার বেশি ক্রস করবে না ক্যালসিয়াম পর্যন্ত, এটা মনে রাখতে হবে তোমাকে।
2 8, তারপর 8, বাকি থাকে কয়টা? 2টা। তখন ওখানে আগে 2টা যাবে, তারপর এখানে আসবে। ওখানে আগে 2টা দিবা, তারপর এখানে, মানে এন্ড শেলে সবসময় 2টা দিবা, তারপর এখানে নিয়ে আসতে হবে। এই হচ্ছে ওদের নিয়ম। তো এই এক্সেপশনটা মাথায় রাখতে পারলে তুমি এই রিলেটেড যা কিছু আছে সবকিছু কিন্তু সলভ করে ফেলতে পারবা। একটু মাথায় রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। তো আসলে আমরা পরের গুলাই যাই। তো পরের গুলোতে এই যে বললাম যে এখান থেকে আবার একটু এক্সেপশনাল কাহিনীগুলো শুরু হবে 20-এর পরে। কি শিখাইছি? 2 8, তারপরে কি করবা তুমি? আগে এন শেলে যাবা। এন শেলে 2টা ইলেকট্রন দিবা। কয়টা থাকে? 2 8 10 2 12। 12-র পরে আর কতগুলো লাগে 21 বানানোর জন্য, তাই না? 12-র পরে আর 9টা লাগে। তাহলে এখানে কয়টা হবে? 9টা বসাই দিবা। দেন নেক্সট তুমি কি করবা? 22টা হয়েছে, 2 8, এখানে 2 দিছো, আর কয়টা লাগে? 10টা লাগে। এটা এখানে বসাই দিবা। এখন আস্তে আস্তে আমরা এক্সেপশনাল গুলা পাওয়া শুরু করব। বেশ কয়েকটা এক্সেপশনাল আছে, সো এটা একটু খেয়াল করে নিব। হ্যাঁ, এখানে কয়টা যাবে? 2 8, এখানে 2 দিছো, তাহলে এখানে কয়টা আসবে? 11টা চলে আসবে, তাই তো? এবার ক্রোমিয়াম থেকে এক্সেপশনাল হওয়া শুরু করে। ক্রোমিয়াম থেকে মাথা রাখবা, মানে 24, ওখানে একটা এক্সেপশনাল পাবো আমরা। আর আমরা এখানে কপারের ক্ষেত্রে আরেকটা এক্সেপশনাল পাবো। মোটামুটি 30টা মাথায় রাখলেই হয়ে যায়। পরীক্ষা যে কটা লাগে তুমি এর মধ্যেই করে ফেলতে পারবা। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়? এখানে 2টা যায়, এখানে 8টা যায়। হিসাব মতো এখানে 2টা যাওয়ার কথা, বাট ক্রোমিয়ামে এখানে যায় একটা। ও এক্সেপশনাল, ওর একটা যায়। কেন যায় এটার ব্যাখ্যা আমরা একটু পরে শুনতেছি উপশক্তি স্তর ধারণার সময়। তাহলে এখানে কয়টা যাবে? 13টা যাবে। দেখো যোগফল যদি 24 মিলাইতে হয়, 10 একে 11, 11 আর 13তে মিলে কত হইতে হবে? 24 হইতে হবে। হিসাবটা কিন্তু এরকম, আগে ওখানে যাবে, তারপরে এখানে চলে আসবে। বুঝছো? আচ্ছা, আমরা আরেকটা দেখি, তাহলে বুঝবো। ম্যাঙ্গানিজে কি হবে? 2 8, এখানে 2 বসাইছেন, 12 গেছে, তাহলে এখানে আমরা কত বসাবো? 13 বসাবো। তো সবার ক্ষেত্রেই এল পরে এনে আমরা 2টা বসাই, তারপর আবার ফেরত আসবো। জাস্ট হচ্ছে ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, এটা খেয়াল রাখলেই হবে। 20-এর পরে 30 পর্যন্ত এই দুজন হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো মাথায় রাখলেই হয়ে যায়। আয়রন খুবই ইম্পর্টেন্ট। 2 8 2, এখানে বসাবেন 14, দেখেন 26 মিলে গেছে। এখানে কি হবে? 2 8 2, এখানে কত বসবে? 15, দেখো এটাও মিলে গেছে। এরপর কি হবে? এক একে বৃদ্ধি করবে। 2 8 2 16, মিলে গেছে। এবার বলছিলাম কপারে এসে এক্সেপশনাল জিনিস পাওয়া যায়। তো চলো আমরা কপার একটা এক্সেপশনাল দেখি। এখানে 2 যাবে, 8 যাবে, এখানে 2 এর জায়গায় 1 যাবে। এটাই হচ্ছে ব্যতিক্রম। তো যদি ওখানে 1 যায়, তাহলে এখানে কয়টা ইলেকট্রন হবে? তাই তো? আচ্ছা দেখি, তাহলে এখানে কত হবে? 2 আর 10, আর ওখানে কত হবে? 11। 11 আর কত যোগ করলে 29 হয়? বলো বলো। 11-র সাথে আর কত যোগ করলে 29 হবে? তাই না? দেখো তো যোগফল ঠিক আছে কিনা। 18টা হইলে মিলে না? মিলার তো কথা, তাই না? এবার লাস্টের ওয়ান, জিঙ্কের ক্ষেত্রে এখানে 2 8, এখানে যাবে 2টা, আর বাকি 18টা এখানে দিয়ে দিবা। দেখো সবগুলা মিলে গেছে। চলো আমরা কিছু প্রশ্নের উত্তর দেই। এই যে দেখো, চতুর্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন পাওয়া যায়? অ্যাকচুয়ালি কয়টি বলতে আসলে সর্বোচ্চটা বুঝাইছে। এটা তোমাকে একটু বুঝে নিতে হবে। এখানে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন পাওয়া যায়? তো এক্ষেত্রে আমরা ফর্মুলা কি শিখছি? আমরা ফর্মুলা শিখছি টুয়াইস এন স্কোয়ার, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। তাহলে চতুর্থ মানে কি? এন এর মান কত বসবে? 4। তাহলে আমরা কত পাবো? 32 পাবো। তাহলে এখানে উত্তর কি হবে? লাস্টেরটা 32টা ইলেকট্রন পাওয়া যাবে। দেখো আসো পরেরটা যাই। এই যে আর্গনের এন শেলে কয়টি ইলেকট্রন প্রবেশ করে?
আমরা একটু আগে ছকটা ফিল আপ করে আসছি, সবাই ছকটার দিকে একটু খেয়াল করো, লিখতে বলছিলাম। ছকটা যদি খেয়াল করো তাহলে এই উত্তরটা পারা উচিত। এই যে দেখো, আমি একটু মনে করাই দিই। এন্ড শেল মানে হচ্ছে সর্বশেষ যেটা। এই যে দেখো, ওর এন্ড শেলে কোনো ইলেকট্রনই যায় না। দেখো এই যে আর্গন, আর্গন এন্ড শেলে দেখো কোনো ইলেকট্রন আছে নাই, কিন্তু ওর এন্ড শেলে কোনো ইলেকট্রন যায় না। কারণ এন্ড শেলে যাইতে হইলে তোমার কি ক্রস করতে হবে, আমি একটা হিসাব কিন্তু বলছিলাম, যে এটা একটু মাথায় রাখবা, যে কে এল এম এন। তুমি হিসাব করবে ভাবে, কে তে যাচ্ছে 2টা, চিন্তা করে পড়তে হবে, বুঝে পড়তে হবে। এল এ যাচ্ছে 8টা, তাহলে কত হয়? 10টা হয়, তাই না? তারপরে আমরা কি জানি, এম এ আরো 8টা যায়, তাহলে 18টা। 18 ক্রস করলে দেন হচ্ছে আমরা এন এ পাঠাইছি। তো এর ক্ষেত্রে আসলে 18 যেহেতু ক্রস করেনি, কারণ আর্গনের ক্ষেত্রে কত হয়, 18ই থাকে, তাই এর এন শেলে কোনো ইলেকট্রন যায় না। বুঝছো? তারপরে দেখো, এটাও প্রশ্ন করছে যে কপারের এন শেলে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে, বলো। কপারের এন শেল একদম লাস্টে, দেখো আমরা কিন্তু কপারেরটার ক্ষেত্রে করছিলাম, ওর এন শেলে কয়টা ইলেকট্রন যায়? একটা ইলেকট্রন যায়। এটা এক্সেপশনাল কেস ছিল, বলছিলাম কপারের ক্ষেত্রে এন এ একটা যায়, তারপরে বাকি 18টা এর আগের শেল অর্থাৎ এম শেলে চলে আসে। জিঙ্কেরটার ক্ষেত্রে কিন্তু দুইটাই হয়। যে দেখো পরের কোশ্চেনটা হচ্ছে জিঙ্কের, জিঙ্কের এম শেলে মানে কে এল এম এন, কে হচ্ছে প্রথম, তারপর হচ্ছে এল, তারপর এম, তারপর এন, মানে এম মানে হচ্ছে তৃতীয় কক্ষপথ। আমরা একটু চার্টটা খেয়াল করি, চার্টে কিন্তু দেওয়া ছিল এর এম শেল ইলেকট্রন যায় হচ্ছে 18টা, তাহলে এখানে উত্তর হবে হচ্ছে 18টা। চলো তাইলে আমরা পরের কনসেপ্টে চলে যাই। এবার আমরা উপশক্তি স্তরের ধারণা নিব। আসো আমরা ধারণা নিই উপশক্তি স্তর। তো প্রধান কক্ষপথের সাথে উপশক্তি স্তর কানেক্টেড। তো ধরো 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, এরকম প্রধান কক্ষপথ থাকে। এদের মধ্যে আবার কিছু ভাগ থাকে, যে ইলেকট্রন গুলো আরো বিস্তারিত হয়ে, যে বললাম না উপবৃত্তাকার কিছু ব্যাপার স্যাপার চলে আসে। তো উপবৃত্তাকার যে অংশটুকু থাকে সেগুলাকে বলি আমরা আসলে তোমার উপশক্তি স্তর। এখন উপশক্তি স্তর কিভাবে থাকে, কয়টা থাকে, বা এদের নাম আসলে কি হয়, তা আমরা একটু দেখি। তো মনে রাখবা, এন এবং এল দুইটা প্রতীক তোমাকে খেয়াল রাখতে হবে, এন এবং এল। এন দ্বারা প্রকাশ করা হয় প্রধান কক্ষপথ বা শক্তি স্তর, আর ওটা দ্বারা প্রকাশ করা হয় উপশক্তি স্তর। মিনিং গুলো জানতে হবে। এন দ্বারা প্রকাশ করা হয় প্রধান শক্তি স্তর, আর এটা দ্বারা প্রকাশ করা হয় উপশক্তি স্তর। তাই তো, প্রধান এবং উপশক্তি স্তর, প্রধানের পরে যেটা থাকে ওটাই আসলে উপ। তো কিভাবে উপশক্তি স্তরের ধারণটা আসলে আসলে আসছে? তো উপশক্তি স্তর মনে রাখবা, উপশক্তি স্তর আসলে 4টা হয়। এসপিডিএফ দ্বারা এদেরকে প্রকাশ করা হয়, এসপিডিএফ, এদেরকে উপশক্তি স্তর বলে। তো হিসাবটা কিভাবে আসছে, এই এল এর মানের উপরে ভিত্তি করে উপশক্তি স্তরের নাম আসছে। যদি এল এর মান 0 হয় তখন একটা নাম আসে, একে বলা হচ্ছে এস উপশক্তি স্তর। যদি আমরা এল এর মান 1 পাই তখন তাকে বলি আমরা পি উপশক্তি স্তর। যদি আমরা এল এর মান 2 পাই তখন তাকে আমরা বলি ডি উপশক্তি স্তর। এন্ড ফাইনালি যদি আমরা এল এর মান 3 পাই তাহলে তাকে আমরা বলি এফ উপশক্তি স্তর। মাথায় রাখবা, এটা একটু মুখস্থ রাখতে হবে। এল এর মান 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি এবং 3 হলে এফ। খুব ভালো কথা। এখন এদের শেপ কেমন হয়, এদের আকার আকৃতি কেমন হয়, বা আমি কিভাবে এন এর রেসপেক্টে এদেরকে বের করতে পারবো, তো এগুলো একটা হিসাব নিকাশ আছে। আসলে আমরা হিসাব নিকাশ গুলো একটা একটা করে বুঝে নিই। যেমন তোমার কেউ একজন বললো যে দেখো এন এর মান যদি আমি 1 দেই তাহলে
ওর রেসপেক্টে তার উপশক্তি স্তরের সংখ্যা কত হইতে পারে। তো উপশক্তি স্তর সংখ্যা মনে রাখবা n এর সাথে একটা কানেক্টেড, 0 থেকে n-1 সংখ্যক পর্যন্ত এদের উপশক্তি স্তর পাওয়া যাবে। আমি আবারও বলতেছি 0 থেকে n-1, এটা হচ্ছে ফর্মুলা, সংখ্যক উপশক্তি স্তর পাওয়া যাবে। যেমন আমি তোমাকে বললাম যে n এর মান যদি 1 হয় তাহলে তার উপশক্তি স্তর কি হইতে পারে, তাহলে l এর মান কত হবে, তাহলে l এর মান কত হবে 0 থেকে n-1, তুমি 0 বসাইলা, তারপর n-1 মানে কি, n এর মান কত 1, তুমি n এর জায়গায় 1 বসাও, 1-1 তো শূন্যই আসে, তার মানে এখানে আর কিছু হবে না, n=1 হলে l এর মান শূন্যই হইতে হবে, অন্য কিছু হওয়া সম্ভব না। আচ্ছা, এটা যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা পরেরটা দেখি, এটা দেখলে আরো ক্লিয়ার হবে। ধর আমি n এর মান 2 বসাইলাম, তাহলে আসলে কি হবে l এর মান, তাহলে আমরা কি করবো, l এর মান প্রথমে 0 বসাবো, তারপর কি বলছিলাম n-1 পর্যন্ত হবে, তাহলে n এর মান কত 2, 2-1 মানে কত 1, তার মানে আসলে কি দাঁড়াইতেছে, প্রথম কক্ষপথে উপশক্তি স্তর থাকে শুধু l=0, l=0 মানে কি s, তার মানে প্রথম কক্ষপথে, খেয়াল করে দেখো, প্রথম কক্ষপথে শুধু s থাকবে, অন্য কিছু থাকা পসিবল না। আবার আমরা যখন n=2 দেখতেছি তখন আমরা দুইটা মান পাইতেছি, 0 আর 1, 0 মানে তো s আর 1 মানে p, তার মানে দ্বিতীয় কক্ষপথে শুধুমাত্র s আর p উপশক্তি স্তরই থাকবে, অন্য কিছু থাকা পসিবল হবে না। তাইলে এবার নেক্সট জিনিসটা আমরা যদি চিন্তা করি, আমরা চিন্তা করলাম যে তাহলে ভাই n=3 এর জন্য কি হবে, ফর্মুলা কি বলছে 0 থেকে n-1, মানে একটা কমাই দিবা, সুন্দর একটা কমাই দিবা, 0 থেকে n-1 মানে কি হবে 0, 1, 2 হবে, একটা কমে গেছে, তার মানে এখানে কি কি উপশক্তি স্তর পাবো আমরা, একটা পাবো হচ্ছে s, একটা পাবো আমরা p, আর একটা পাবো কি l=2 এর জন্য d। এন্ড ফাইনালি আমরা যদি n=4 বসাই তাহলে l এর মান কি পাবো, 0, 1, 2, 3, তার মানে আমরা কি পেলাম, একটা s পাইলাম, একটা p পাইলাম, একটা d পাইলাম এবং একটা f পাইলাম, তার মানে চতুর্থ কক্ষপথে আমরা আসলে 4টা উপশক্তি স্তর পেয়ে যাব। এটা তুমি যদি চাইলে মুখস্থ করতে চাও তুমি মুখস্থ করতে পারো, কোনো প্যারা নেই, এটা চাইলে মুখস্থ করে ফেলতে পারো, তাহলে সামনের প্রবলেমগুলো করতে সুবিধা হবে। এখন আমরা একটু খেয়াল করি প্রথম কক্ষপথের জন্য কয়টা পাইলাম আমরা, তাই না, এগুলা কিন্তু একটা হিসাব নিকাশ করে ফেলা যায় যে উপশক্তি স্তর সংখ্যা কয়টা হইতে পারে, এবং সেখান থেকে আমরা উপশক্তি স্তরের মধ্যে থেকে কিন্তু আমরা অরবিটাল সংখ্যা বের করতে পারি। অরবিটাল সংখ্যা বলতে আমরা কি বুঝাইতেছি, যেমন ধরো এগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু আবার ভাগবাটোয়ারা আছে। আমরা যদি এস এর কথা বলি, ডি আর এফ কে আমরা চিন্তা করবো না, আমরা এস অরবিটালের আকৃতি কেমন হয় এবং তাইলে তাদের মধ্যে ভাগবাটোয়ারা কেমন হয় সেটা কিন্তু আমরা হিসাব করতে পারবো। ধরো যদি তোমাকে কেউ বলে স্যার এস এর আকৃতি কেমন হবে, তুমি মাথায় রাখবা এস কিন্তু গোলাকৃতির হয়, এই যে এটা হবে হচ্ছে এস এর আকৃতি, এটা হচ্ছে এস উপশক্তি স্তর, এটা হচ্ছে এস, ওই রকম গোলাকার হয়, একটু পরে আমি দেখাচ্ছি ভিজুয়ালাইজেশন। আর যদি তোমাকে বলে যে পি কেমন হবে, পি এর শেপ মনে রাখবা, পি হচ্ছে এরকম ডাম্বেল আকৃতির হয়। তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ডাম্বেলের মধ্যে আবার ইলেকট্রন কিভাবে মুভ করে, তাই না, এটা একটা ব্যাপার আছে। তো পি এর মধ্যে কিন্তু আবার ভাগ বাটোয়ারা আছে, ওগুলোকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করে, আমরা ভবিষ্যতে আসলে আস্তে আস্তে জানবো যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে কেমনে হিসাব করা যায়। তো প্রতিটা উপশক্তি স্তরের মধ্যে আবার কিছু ভাগ বাটোয়ারা আছে, এবং সেখান থেকে আমরা তার মধ্যে কয়টা অরবিটাল পাওয়া যায় সেটার একটা ধারণা পাই। তার সঙ্গে আমরা অরবিটালের ধারণাগুলো একটু একটু করে নিয়ে নিই। এটাকে আমরা একটু সাইড করে দেই, এস এবং পি। তো ধরো জিরোর জন্য আসলে কয়টা অরবিটাল সংখ্যা হবে বা অরবিটাল সংখ্যা আমরা কেমনে বাইর করব সেটা একটা হিসাব নিকাশ আছে। তো এখানে একটা ফর্মুলা আছে, অরবিটাল সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে এটা, অরবিটাল সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে এটা, 2l + 1, এটা দিয়ে আমরা অরবিটাল সংখ্যা বের করে ফেলতে পারি।
তো আসো আমরা যদি বলি যে আচ্ছা n = 1 এর জন্য কয়টা অরবিটাল হবে, তাহলে আমরা কি করবো, টুয়াইস l প্লাস 1 এর জন্য বসাবো, সরি l = 0 এর জন্য কয়টা অরবিটাল পাওয়া যাবে। তাহলে তুমি কি করবা, এখানে টুয়াইস l প্লাস 1 এ সূত্র বসাবা, 2 × 0 প্লাস 1, আনসার কি আসবে, 1 আসবে, তাই না? তো এটা আমরা ছক করে পরে আসলে করে দেখাবো, প্যারা নেই, যত রকম আছে সবগুলো আমরা দেখব। তাহলে l = 2 এর জন্য যদি আমরা এরকম পাই, l = 1 এর জন্য যদি এরকম পাই, তাহলে l = 0 এর জন্য পাইলাম, 1 এর জন্য কত হবে, টুয়াইস l প্লাস 1, 2 × 1 প্লাস 1, তাহলে 2 × 1 মানে কত, দুইটা, আর একে এখানে কয়টা হয়ে যাবে। আমরা বুঝতে পারলাম যে p অরবিটালের ক্ষেত্রে তিনটা অরবিটাল, সরি p প্রশস্তি স্তরের জন্য তিনটা অরবিটাল পাওয়া যাবে। তো সেগুলো আসলে কি কি, px py pz, আমরা এগুলো জানবো একটু পরেই। l = যদি 2 হয় তাহলে কি হবে জানো, তাহলে সেটা হয়ে যাবে 2 × 2 প্লাস 1, সরি 2, আগে ফর্মুলাটা লিখি আমরা, 2l প্লাস 1, তাহলে কি হবে, 2 × 2 প্লাস 1 = 5টা হবে। এন্ড ফাইনালি যদি আমরা l এর মান 3 বসাই তাহলে কি হবে জানো, 12 প্লাস 1 = 2 × 3 প্লাস 1 = 7টা পাওয়া যাবে। এটা হচ্ছে অরবিটাল সংখ্যার হিসাব, কিন্তু আসলে জিনিসটা কিভাবে থাকে আমরা চলো এটা একটু দেখে নিই। তো এই যে আমরা বললাম l = 0, l = 1, আসলে জিনিসটা কিভাবে থাকে আমরা একটু বুঝি। তা আমরা ডি পর্যন্ত একটু দেখব। ধরো l = যদি 0 হয় তাহলে নাম হচ্ছে কি s, অরবিটাল আসলে কি থাকবে, এসি থাকবে। কিন্তু যদি l = 1 হয় তাহলে এটা p হবে, এবং তার অরবিটাল গুলোর নাম কি হবে জানো, তিনটা অরবিটাল থাকে আমরা শিখছি, একটা নাম px, একটা নাম py, আর একটা নাম কি হবে, pz। কেন নামকরণ গুলো এরকম হয়েছে, কারণ এদের অক্ষের ওরিয়েন্টেশন, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা জিনিসকে যদি আমরা চিন্তা করি, অক্ষ আসলে কোনটাকে বলছি। ধরো তুমি তুমি একটা ঘনক চিন্তা করতেছো বা একটা রুম চিন্তা করো, রুমের এরকম একটা লেন্থ থাকে, উচ্চতা থাকে, আবার রুমের কি থাকে, কতখানি চড়া, এটা থাকে, তিনটা অক্ষ চিন্তা করে, এক্স, ওয়াই এবং জেড। আমরা যদি ফিজিক্সের ভাষায় চিন্তা ভাবনা করি অক্ষের কনসেপ্ট আসলে কেমন হয়, এই যে দেখো একটু এঁকে দেখাই, এই যে এটা ধরো এক্স অক্ষ হইছে, তার মাথা থেকে তুমি ওয়াই অক্ষ আঁকতেছো, এবং তার এই মাথা থেকে তুমি জেড অক্ষ আঁকতেছো। তাহলে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে তার জেড অক্ষ। এখন এই অক্ষ ওয়াইজ কিন্তু এই জিনিসগুলো ডিফারেন্ট ভাবে থাকতে পারে, ওরা কিন্তু এভাবে না থেকে অক্ষ ওয়াইজ আলাদা আলাদা পজিশনে থাকতে পারে। এই যে পিএক্স পিআই পিজেড কি থাকে জানো, পিএক্স থাকবে কোনটায়, এক্স অক্ষ বরাবর, পিওয়াই থাকবে ওয়াই অক্ষ বরাবর, পিজেড থাকবে জেড অক্ষ বরাবর, মানে সবগুলোই ডাম্বেলই হবে। এই যে দেখো আমরা একটু এঁকে দেখাই, ধরো এটা তুমি ডাম্বেল আঁকছো, তারপর এটা তুমি আরেকটা ডাম্বেল আঁকছো এরকম শোয়ানো ভাবে, এটা তুমি আরেকটা ডাম্বেল আঁকছো, তো এই ডাম্বেলটার ক্ষেত্রে ও থাকবে হচ্ছে এইভাবে, এই যে আমরা অক্ষগুলো আঁকি, একটু কঠিন, ঠান্ডা মাথায় শুইনো। হ্যাঁ, এখানে এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই বস্তুর নাম যে আসলে এক্স অক্ষ বরাবর নাই, যে ওয়াই অক্ষ বরাবর আছে, তাকে বলি আমরা পি ওয়াই। যে অক্ষ বরাবর সে অনুসারে তার নাম হবে, এটার নাম হবে পি ওয়াই, আর এটা যদি এক্স অক্ষ বরাবর আছে তাহলে এটার নাম হবে কি, পি এক্স। আর যেটা জেড অক্ষ বরাবর থাকবে তার নাম হবে হচ্ছে পি জেড। এটাই তোমার জাস্ট আপাতত একটু মনে রাখবা, যেটা ওয়াই অক্ষ বরাবর তার নাম হচ্ছে পি ওয়াই, যেটা এক্স অক্ষ বরাবর তার নাম হচ্ছে পি এক্স, আর যেটা জেড অক্ষ বরাবর তার নাম হচ্ছে পি জেড। তো এটাই হচ্ছে পি এর ভাগবাটোয়ারা। আবার এল এর মান যদি আমরা 2 পাই তখন আমরা ডি পাই,
ডি এর ক্ষেত্রে কয়টা পাইছি আমরা? 5টা পাইছি। ওদের নাম হয় এরকম, এগুলো আরো কমপ্লিকেটেড শেপ, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এই 5টা পাওয়া যায়। আচ্ছা, আমি একটু দেখি এটা একটু ভিজুয়ালাইজ করানো যায় কিনা তোমাদেরকে। একটা অ্যানিমেশন দিয়ে আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করতে পারি। চলো আমরা একটু দেখি। দেখি অ্যানিমেশনটা দেখানো যাবে কিনা আদৌ। Uh-oh. চলো আমরা অক্ষগুলোতে আসলে কিভাবে ইলেকট্রন থাকে টাকে এটা একটু বোঝার চেষ্টা করি। সবাই দেখতে পাচ্ছ কিনা বইলো। তো শেপগুলা একটু ভিজুয়ালাইজ করতে পারলে দেখবে তোমার জন্য জীবন অনেক সহজ। তা আমরা কি করলাম আমরা একটু দেখি। এখানে প্রথমে আমরা এস অরবিটাল কেমন থাকে এটা একটু বোঝার চেষ্টা করি। তো আমি এখানে কি করছি, এন এর মান 1 বসেছি, এখানে দেখো কোনায় এন এর মান 1 বসেছি এবং এল এর মান 0 বসেছি। তাহলে আমি কি পেলাম? 1s অরবিটাল। এই যে আমরা এস অরবিটালের কথা বলছি, এস কিন্তু এরকম থাকে, যে দেখো রাউন্ড শেপ, গোল গোল, কমপ্লিট গোল। ওই দেখো অক্ষ দেখতেছো উপরে, অক্ষ কিন্তু ঘুরতেছে কন্টিনিউয়াসলি, এরকম ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেই আছে, তাই না? রাউন্ড শেপ, তাই না? এটা হচ্ছে আমাদের এস অরবিটাল। কিন্তু যদি আমরা পি অরবিটাল দেখতে যাই, পি অরবিটাল দেখতে হলে আমাদের কোথায় যেতে হবে? দ্বিতীয় কক্ষপথে যেতে হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার দুইটা কক্ষপথের এস অরবিটাল গুলা কিভাবে একটার মধ্যে একটা থাকে? দেখো এই যে দেখো, এটা এইভাবে থাকে। এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথের এস, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথের এস। এরকম তুমি অনেকগুলো কক্ষপথ চিন্তা করতে পারো, 1 2 3 4, অনেক বড় বড় চিন্তা করতে পারো। ধরো আমি ইচ্ছা মতো নিলাম 7 জন মিলে, তাই না? 7ম কক্ষপথ পর্যন্ত এস কেমন থাকবে দেখো, অনেক কালারফুল দেখা যাচ্ছে, অনেক সুন্দর। কিন্তু আসলে ইলেকট্রন এরকমই থাকে। এই যে মাঝখানে ডার্ক অন্ধকার জায়গাটা দেখতেছো, এটা খেয়াল করবা, এই অন্ধকার জায়গাতে কোনো ইলেকট্রন থাকে না। ইলেকট্রন গুলো থাকে আসলে এই যে রাউন্ড শেপের যে জায়গাগুলোতে আছে, সেখানে আসলে ইলেকট্রন থাকে। মাঝখানে মাঝখানে কিন্তু ইলেকট্রন গুলো আসলে থাকে না। এই রাউন্ড, এই রাউন্ড, এই রাউন্ড এবং এই রাউন্ড, এই অংশগুলোতে ইলেকট্রন থাকে, এবং এটা আসলে তাদের এস অরবিটালের শেপ। কিন্তু আমি বলতেছিলাম এস কিন্তু এরকম হইলো, পি এরকম হয় না। পি এর শেপ কিন্তু ডাম্বেল আকৃতির হয়। ধরো পি কোথায় থাকে? n = 2 এর জন্য থাকে, এবং এখানে আমরা এল এর মান কত দিব? 1 দিব। তো দিয়ে আমরা 1 দেই, তাহলে আমাদের কি কি পাওয়া যায়? 2px 2py এবং 2pz পাওয়া যায়। এই যে বলছিলাম এটা শেপ কেমন হয়? ডাম্বেল। এই যে দেখো এখানে একটু ডাম্বেল ডাম্বেল শেপ পাওয়া যাচ্ছে, দেখো ডাম্বেল, দেখো এই যে ডাম্বেল, দেখছো? তো আসলে ইন রিয়েল কেস সিনারিও এটা একটু ভিজুয়ালাইজ করাটা টাফ। আমরা যদি এটাকে ঘুরাই, রোটেট করাই, দেখো এখানে কি থাকে? মাঝের অংশটা আসলে এরকম ফাঁকা থাকে, ঠিক আছে? এই জোনে কোনো ইলেকট্রন পাওয়া যায় না। এটা আমরা বড় যখন হব এইচএসসি তে তখন আরো দেখব। এই দুই পাশে আসলে ইলেকট্রন পাওয়া যায়। তো এটা হচ্ছে 2px এর জন্য। দেখো যে এক্স অক্ষ বরাবর, অক্ষ দেখছো 2px। তো তুমি যখন এটাকে 2py করে দিবা, তখন জিনিসটা এরকম হবে। এবং এখানে দেখো অক্ষ কই আছে? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষের সাপেক্ষে দুই পাশে ইলেকট্রন থাকে, মাঝখানে এই অংশে কোনো ইলেকট্রন খুঁজে পাওয়া যায় না। একইভাবে তুমি যদি জেড চিন্তা করতে যাও, জেড এর ক্ষেত্রে কিন্তু এরকম আসে। এই যে দেখো, এই যে ওটা জেড অক্ষ বরাবর আছে, দেখো এখানে দুই পাশে ইলেকট্রন পাওয়া যাচ্ছে, মাঝের অংশে কোনো ইলেকট্রন পাওয়া যায় না। সেগুলোকে নোডাল প্লেন বলে। তো নোডাল প্লেন, নোডাল পয়েন্ট আমরা উচ্চতর ক্লাসে আসলে দেখবো যে এখানে কেমনে কি হয়। তো তুমি ডি দেখতে পারো, কিন্তু ডি আর একটু কমপ্লিকেটেড। ডি আসলে একটু জাস্ট দেখার জন্য দেখাচ্ছি, ডি মাথায় রাখার খুব একটা দরকার নাই, তোমাদের জন্য ডি একটু কঠিন হয়ে যায়। ডি জাস্ট দেখার জন্য দেখাচ্ছি আর কি। ডি এর শেপ গুলো এরকম থাকে, ওরা দুইটা থাকে না, ওরা এরকম 4টা করে থাকে আর কি, এইভাবে থাকে। তো এটা মাথা ঘামানোর দরকার নেই, এটা আমরা উচ্চতর ক্লাসে আসলে দেখবো।
আপাতত মাথায় এরকম রাখো, শেপটা মোটামুটি এরকম হয়, পরীক্ষা আসলে আঁকতে বলে না। তো আমরা পরীক্ষা যেগুলো আসে সেগুলো কিন্তু আমরা অতি সহজে আনসার করে ফেলতে পারবো। তো আসো আমরা এখানে আবার ব্যাক করি। তো এই ছিল আমাদের উপশক্তি স্তরের ধারণা। এখন নেক্সটে আমরা আসলে এই ছকটা দেখব। এই ছকটাতে পটাপট আমরা আসলে ফিল আপ করে ফেলবো যে শক্তি স্তরে কোনটাতে কেমন থাকে বা কোনটাতে কিভাবে কাজ করে। তার সাথে আমরা একটু দেখে ফেলি। n = 1 এর জন্য উপশক্তি স্তরের মান হচ্ছে 0, নাম হচ্ছে s। এর প্রতীক আসলে আমরা কি দিয়ে প্রকাশ করি, আমরা একটু আগে শিখছি, এর প্রতীক হচ্ছে s। তারপর এই যে দেখো 2 এর জন্য কি কি পাওয়া যায়, দুইটা পাওয়া যায়, একটা পাওয়া যায় 0, একটা পাওয়া যায় 1, প্রতীক হচ্ছে s, অরবিটালের প্রতীক s, ঠিক আছে। l অনুযায়ী অরবিটালের নাম s অরবিটাল। তো অরবিটালের মধ্যে আবার কি কি পাওয়া যায়, px pa pz আমরা এরকম পাই। তো এই জিনিসটা তুমি জানো, এখানে জাস্ট ফিল আপ করলেই হয়ে যাবে, এগুলো তোমরা পারো। অরবিটালের সংখ্যাগুলো আমরা একটু দেখাই দিই, যেটা আমরা একটু আগেই শিখছি, 2l + 1, ঠিক আছে। এবং এই পাশে কি আছে, মোট ইলেকট্রন সংখ্যা বের করতে বসে 2n², আমরা এটা আসলে মিলাবো। তো প্রথমে আমরা এখানে 2n² বসাই দিই। 2 × 1² = কত আসে, 2, ঠিক আছে। এইটার জন্য 2 এর জন্য আমরা কত পাবো, 2 × 2² = 8 হবে। 3 এর জন্য আমরা এখানে কি পাবো, 2 × 3² = 18 হবে। আর এখানে কি হবে, 2 × 4² মাঝখানে যে কোনো এক জায়গায় লিখলেই হবে, = কি হবে, 32 হয়ে গেল। এটা আমরা অলরেডি বাইর করা শিখছি, আমরা জাস্ট ছকটা একটু প্র্যাকটিস করার জন্য রাখলাম, তুমি যখন পরবর্তী দেখবা তোমার জন্য মনে পড়ে। তো প্রত্যেক অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে সেটার যোগফল কিন্তু এখন এটা সমান বানাইতে হবে, দ্যাটস ইউর টার্গেট। ওকে, তাহলে এখানে এল এর মান কত, 0 পাইছো, তাই না। এই যে এখানে এল এর মান কত, 0, 0 এর জন্য আমরা কি পাইছি, এস পাইছি। তাহলে আমরা এখানে কি করব, মোট ইলেকট্রন সংখ্যা কি হবে, ডাবল। 2l + 1 কি হবে, তার অরবিটাল সংখ্যা। প্রত্যেক অরবিটালে মনে রাখবা কয়টা করে ইলেকট্রন থাকে, প্রত্যেক অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কি হয়ে যাবে, 2 × 2l + 1, মানে যা আছে তার কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, যেহেতু প্রত্যেকটাতে আমরা 2টা করে ইলেকট্রন পাই। তো আমরা এটা একটু ফিল আপ করে ফেলি। তাহলে এখানে কি হবে, 2, এল এর মান কত পাইছি এখানে আমরা, বলো তো বাবা, 0 পেয়েছি, 0 প্লাস কি 1। তাহলে কি হবে, এখানে কাটাকাটি গিয়ে কি থাকবে, দেখো 2 2 × 0 + 1, তাহলে কি হবে, এটা 0, ভিতরে থাকবে 2, তাইলে এখানে কাপঝাপ করলে আসবে কত, 2। পরেরটাতে দেখো, এখানেও একই কাহিনী, 2 × 0 + 1, এখানেও কত আসবে, 2 আসবে। ছকটা একবার দেখলেই তুমি বুঝবা। এরপর পি এর ক্ষেত্রে কি হয়েছে, পি এর ক্ষেত্রে এল এর মান আসছে হচ্ছে 1, 2 × 1 + 1 যোগ করলে আসবে হচ্ছে 6। দেখো 2 আর 6 যোগ করলে কত আসে, 8 আসে না। খেয়াল করে দেখো, এখানে ডান পাশে আমরা কিন্তু আগে থেকে অন্য ফর্মুলা ইউজ করে উত্তরটা পেয়ে গেছি কিন্তু 8। তার মানে অরবিটালে প্রত্যেকটা ইলেকট্রন সংখ্যা যোগ করলে কিন্তু প্রধান কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটা খুঁজে পাওয়া যায়। এবার তুমি এখানে দেখো এটার জন্য কি হবে, এই যেগুলো একই টাইপের, কত হবে, 2। আবার তুমি এখানে নিয়ে আসো, 2 × 2 × 1 + 1 আসবে কত, 6। এন্ড ডি এর জন্য কত হবে, ডি এর জন্য এল এর মান কত হবে, 2। এই যে দেখো বসাইছি, যোগফল কত আসে দেখো, 2 × 2 = 4, 1 = 5, 5 × 2 = 10টা চলে আসবে। তার মানে ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10, পি অরবিটালে হচ্ছে 6 এবং এস অরবিটালে হচ্ছে 2। উপশক্তি স্তর ওয়াইজ তোমাকে এটা এভাবে মাথায় রাখতে হবে। একইভাবে পরের গুলো তুমি করে ফেলতে পারবা। তো এটা জাস্ট দেখলেই তুমি পারবা। আচ্ছা, তাহলে এখানে কি হবে, 1, এখানে কি হবে, 2 × 3 + 1। দেখো এই যে দেখো সবগুলো যোগফল মিলবে, তুমি তো সবগুলো যোগফল মিলানোর চেষ্টা করো, মিলে যাবে। এই যে দেখো এখানে 2, তুমি কয়টা পাইছো, প্রথম কক্ষপথে 2টা। এখানে কি পাইছো, 2 আর 6 যোগ করলে কত আসে, 8। দেখো তুমি কয়টা পাইছো, 8টা পাইছো। এখানে কি পাইছো, 2, 6, 10 যোগফল 18। দেখো ডান পাশে কত পাইছো, 18। মানে কক্ষপথে যে 18টা ইলেকট্রন সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে সেটা আমরা শিখতেছি। এস এ যায় 2টা, পি এ যায় 6টা, ডি এ যায় 10টা।
এবং এখানে লাস্ট ওয়ান 32টা ডিস্ট্রিবিউট করতে হবে, 2 6 10 14, যোগফল দেখো কত আসে, 32 আসে। তাই আমরা ওখানে লিখছি কি 32টি ইলেকট্রনই মোট মাঠ পাওয়া যায়। মাঝখানে এই অরবিটালের প্রতীকটা আমরা এবার ফিল আপ করে ফেলবো। তো এখানে কি হবে, এটা প্রথম কক্ষপথের এস অরবিটাল, তাহলে আমরা প্রতীক লিখবো কি 1s। দ্বিতীয় কক্ষপথের এস অরবিটাল, এটা আমরা লিখবো 2s। দ্বিতীয় কক্ষপথের পি অরবিটাল, তাহলে আমরা কি লিখবো, 2p লিখবো। এবার তৃতীয় কক্ষপথের প্রথম অরবিটাল আমরা কি লিখবো, 3s। তৃতীয় কক্ষপথের দ্বিতীয়টা আমরা কি লিখবো, 3p। তারপরটাকে আমরা কি লিখবো, 3d লিখে দিব, তাই না? তাই তো। এবার 4 এর ক্ষেত্রে এটা কি হবে, 4s। এটা কি হবে, 4p, 4d এন্ড 4f। বাস, তুমি জাস্ট এই ছকটা যদি মাথায় রাখতে পারো, যা কিছু আছে উপশক্তি স্তর রিলেটেড সকল প্রশ্নের জবাব তুমি কিন্তু একবারে দিয়ে ফেলতে পারবা, কোনো ভেজালই নাই। একটু ভালো করে দেখে নাও, আমরা এরপরে কিছু প্রশ্নোত্তরে যাব। চলো, এই যে দেখো, উপশক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করে, আমরা একটু আগে শিখছি এটা কি দ্বারা প্রকাশ করে বলতো, এল দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তর কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়। তারপর নেক্সট, এন এর মান 3 হলে এল এর মান কত হবে, এই যে দেখো আমরা এন এর মান 3 এর জন্য ফর্মুলা কি শিখছি, 0 থেকে n-1 পর্যন্ত হইতে হবে, 0 থেকে n-1 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। জিরো থেকে n-1 পর্যন্ত। তাহলে আমরা কি লিখবো, n = 3 হইলে আমরা l এর মান কি পাবো, 0 1 2, তাই না? তো এখানে সবগুলোই আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে সবগুলোই, তাই তো। পরেরটা আসি, এল সংখ্যক উপশক্তি স্তরে এল সংখ্যক উপশক্তি স্তরের জন্য অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে। এটা আমরা একটু আগে শিখছি, এটার ফর্মুলা হচ্ছে এটা। যদি তোমাকে বলে উপশক্তি স্তর সংখ্যা কত, তাইলে হয়তো কি 2l + 1। তো তোমাকে এটা বলে নাই, তোমাকে বলছে উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, তাহলে আনসার কি হবে 2 × 2l + 1। ওকে, ক্লিয়ার সবার কাছে, বুঝছি না আমরা? ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই। সবাই বাসায় অবশ্যই আজকে যতটুকু পড়া হয়েছে একটু ভালো করে দেখে নিবা, তাহলে নেক্সট ক্লাসটা বুঝতে আরো সুবিধা হবে। ওকে, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।